তপ্ত দুপুরে ক্লান্ত মুখে কলেজ থেকে বেরিয়ে রিকশায় উঠে বসল মেয়েটি। উদ্দেশ্য তার আপন নীড়ে ফেরা। এই মুহূর্তে বর্ষণ হলে ভালো হতো। মনে প্রাণে যেন বর্ষণের এক ফোঁটা নীড় স্পর্শ করার মিনতি। ব্যস্ত শহর একটু নিস্তব্ধ হয়ে গেলে মন্দ হতো না। মুহূর্তেই যেন অন্ধকার হয়ে গেল আকাশ। শীতল বাতাস চোখ বন্ধ করে অনুভব করছে মেঘ। হঠাৎ করে বর্ষণ মুখর হয়ে গেল পরিবেশ। এই বর্ষণের সময় বর্ষণ বিলাস না করলে যেন মনটা ভরবে না। যেই ভাবা সেই কাজ। মাঝপথেই রিকশা থেকে নেমে গেল মেঘ। তার বাসা আর একটু সামনে। তবে সে বর্ষণ বিলাস করবে। রিকশাওয়ালা মামাকে পুরো ভাড়াটা দিয়েই খুশিতে লাফিয়ে লাফিয়ে চলে গেল সামনের দিকে। এই রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগছে বললেও ভুল হবে। গাড়ি আসছে যাচ্ছে, তবে হালকা পাতলা। মার্শিয়া জাহান মেঘ এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবা মা আর বড় ভাই, এই নিয়ে তাদের পরিবার। বড় ভাই ইঞ্জিনিয়ারিং শেষ করেছে সবে মাত্র, বাকিটা গল্পে জানতে পারবেন। বর্ষণের নীড় স্পর্শ করছে আর নিজের মতো করে ভিজছে মেঘ। পরনে তার হোয়াইট কালারের কুর্তি। বর্ষণের নীড়ে এলোমেলো চুলগুলো সরু হয়ে গেছে। দূরে গাড়ি থেকে চোখ বুলাতেই যেন আটকে গেল রুদ্র। এক শুভ্রময়ী বর্ষণের নীড়ে নিজের সৌন্দর্য তুলে ধরছে। এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো। কে এই শুভ্রময়ী? তাকে দুচোখ ভরে সামনে থেকে দেখার ইচ্ছাটা যেন বেড়েই চলছে। কাঁপা ঠোঁটের দিকে এক পলক তাকাতে ইচ্ছে করছে। রুদ্রর অনুভূতি যেন জানান দিচ্ছে, একটু সামনে থেকে দেখেই নি এই অচেনা অজানা শুভ্রময়ীকে। একগুচ্ছ কাঠগোলাপ হাতে গাড়ি থেকে বেরিয়ে গেল রুদ্র। কাঠগোলাপ তার বরাবরই পছন্দ। কলেজের সামনের বাগান থেকে নিয়েছে সে। দৃঢ় পায়ে এগোচ্ছে সে। শুভ্রময়ীর সামনে পৌঁছানোর আগেই সে চলে গেল রিকশায় উঠে। রুদ্র ফিরে যায়নি। অচেনা শুভ্রময়ীর বর্ষণ বিলাসের স্থানে যেতেই নূপুর পেল। হাঁটু গেড়ে বসে নূপুরটা হাতে নিল সে। এক পলকে সে কাঠগোলাপ আর নূপুরের দিকে তাকালো আর মুচকি হাসল। মুচকি হেসে গাড়িতে গিয়ে বসল সে। জারিফানান চৌধুরী রুদ্র। কলেজে ইংলিশ টিচার পদে নতুন জয়েন হয়েছে। আজকে কলেজে গিয়েছে, তবে ক্লাস করেনি। কলেজের প্রিন্সিপাল ওর বাবার বন্ধু। ওর বাবা একটা ভার্সিটির প্রিন্সিপাল। রুদ্রকে বলেছে ওর বাবা যেই ভার্সিটিতে আছে সেটাতে জয়েন করতে। রুদ্র শোনেনি। ওর অনেক দিনের ইচ্ছে আঙ্কেল যেই কলেজের প্রিন্সিপাল ওটাতে জয়েন করবে, 1 মাস হলেও সময় দিবে। আঙ্কেল যেন রুদ্রর বাবার পর তার দ্বিতীয় আইডল। মেঘ ভেজা শরীর নিয়ে বাসায় ঢুকতে না ঢুকতেই তার আম্মুর বকা শুরু হয়ে গেছে। ভেজা শরীরে কাঁপছে সে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে আসলো। পায়ের দিকে নজর যেতেই জিভে কামড় দিল। একটা নূপুর ফেলে এসেছে সে। নূপুরগুলো তার দাদিমার দেওয়া। 2 বছর আগে সে পরলোক গমন করেছে। তার দেওয়া নূপুর জোড়া মেঘের কাছে স্মৃতিস্বরূপ। কেন যে বৃষ্টিতে ভিজতে গেলাম? আম্মু যে আমায় কতগুলো বকা দেবে কে জানে। নূপুরটা খুলে ড্রয়ারে রেখে দিল মেঘ। ড্রয়িং রুমে গিয়ে খাবার খেয়ে মেহরাবের রুমে চলে গেল মেঘ। তার ভাইকে না জ্বালাতে পারলে যে তার শান্তি নেই। দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিল ভাইয়া বলে। মেঘের বাচ্চা, এত ঢং করা লাগে নাকি? আয়। মেহরাবের বাচ্চা? আমি ঢং না করলে কে করবে? একটা ডাইনি আছে যার সব কিছুতে ঢং করার অভ্যাস আছে, আর সেই ডাইনিটা হলি তুই। আরে ভাই, একটা হেল্প কর না। কি হেল্প? আমার নূপুর কি হয়েছে? একটা হারিয়ে গেছে। আম্মু দেখলে আমার খবর আছে। তুই এক কাজ করিস, যে নূপুরটা আছে ওইটা দোকানে নিয়ে একই ডিজাইনের আরেকটা বানিয়ে আনবি প্লিজ। আর আমি মনে হয় টাকার গাছ নিয়ে বসে আছি। আচ্ছা, টাকা 50% দিব আমি। এমনিতে এই মাসে সব টাকাই ফিনিশ করে ফেলেছি। আচ্ছা তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ। দেখ তো, আমার মতো ভাই পেয়ে তোর জীবনটা ধন্য। ধন্য না, একটু উপকার হয় মাঝে মাঝে। মাঝে মাঝে? মেয়েরাব হাত তুলল মেঘকে থাপ্পড় দেওয়ার জন্য। মেঘ মুখ ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে আসলো মেহরাবের রুম থেকে। নিজের রুমে এসে শুয়ে পড়ল মেঘ। মেহরাব মেঘের রুমে এসে দেখল বেঘোরে ঘুমাচ্ছে সে। ড্রেসিং টেবিলের উপর থেকে পারফিউমের বোতলটা নিতে দেখল বৌদি নামে সেভ করা নাম্বার থেকে একটা কল আসছে। মেহরাব ভ্রু কুচকালো। এই বৌদিটা আবার কে? তার বউ না তো? আমার বোন তো দেখি আমার থেকেও বেশি কর্মঠ। নিজের ভাই বউ খুঁজতে খুঁজতে হয়রান, কিন্তু সে তো পাক্কা বৌদি বানিয়ে ফেলেছে। একটু কথা বলে দেখা যাক বউয়ের সাথে। কল রিসিভ করে কানে দিতেই একটা মিষ্টি মেয়েলি ভয়েস ভেসে আসলো। নন্দিনী, কই তুই? জানিস একটা মাল থুকপু হ্যান্ডসাম ইংলিশ টিচার এসেছে।
আপনার ননদিনী বেঘরে ঘুমাচ্ছে। আমি আপনার জামাই বলছি। আপনি কে? কিছুটা ভীতু কণ্ঠে বলল রাখি। রাখি মেঘ দুজনে বেস্ট ফ্রেন্ড। তারা একই কলেজে পড়াশোনা করে। আমি আপনার জামাই বলছি, যাকে ননদিনী রেখেছিলেন তার ভাই, মানে আপনার হবু জামাই। এই শুনুন, আমি ভেবেছিলাম আপনি মেঘ, তাই বলেছি। না হলে আপনাকে জামাই বলতে রাখির বয়েই গেছে। আহারে, আমার তো বয়ে গেছে আপনাকে বউ বানাতে। কি ভেবেছেন আমিও মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে তেল মারবো? শুনুন, এসব অন্য ছেলেদের সাথে গিয়ে বলুন, তারা সুন্দরভাবে বউয়ের উপর দিয়ে ওকে বউ লাগাবে, কিন্তু মেহেরাব এরকম না। আমি আবার এসব ফালতু ভাবনা কম ভাবি। আমার তো বয়ে গেছে আপনার বউ আর আপনার সম্পর্কে জানতে। রাগে মাথা ফেটে যাচ্ছে রাখির। কিভাবে ইনসাল্ট করছে এই মেয়েরা। না জানলে আমার বোনকে ননদিনী রাখেন কেন? আমি কি আপনার বিয়ে করা জামাই নাকি যে আমার বোনকে ননদিনী রাখবেন? ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার যা মন চায় তাই বলে ওকে ডাকবো। আপনার কি? ও আমার বোন, আর আমার বোনকে যেই সেই মানুষ ননদিনী রাখবে, আমি কিভাবে সেটা মেনে নেব? দেখুন, আপনি কিন্তু কথায় কথা লাগিয়ে ঝগড়া করতে এসেছেন। আপনি তো দেখি মেঘের চেয়েও বড়টা। মানুষকে এইভাবে ইনসাল্ট না করলেও পারে। সম্মান দিলে সম্মান পাবেন, কথাটা মাথায় রাখবেন। রাখির রেগে কল কেটে দিল। এই মেঘ ফোন টান দিয়ে নিয়ে নিল। মেয়েরা পেছন ফিরে তাকালো। দেখ, তোর বান্ধবী এটা কি ঝগড়ুটে? ওর সাথে থেকে তুইও এমন ঝগড়ুটে হয়েছিস। তুই কেমন ভাই? কোথায় একটু ভাব মারতে কিভাবে পটানো যায়? দেখ কত সুন্দর রাস্তা ক্লিয়ার করে দিলাম পুরো বৌদি। আসলে তুই একটা অকর্মা ঢেঁকি স্যার। এহ, আমার তো গেছে ঝগড়ুটে মেয়েদের সাথে ভাব মারতে। জানা আছে, ঢং করতে হবে না। ভাইয়া চল না, সন্ধ্যা দিকে একটু বাইরে যাই, ঘুরবো আর ফুচকা ভেলপুরি খাবো। টাকা নেই আমার কাছে। ঠাডা পড়বো তোর টাকার উপর। এই একদম এসব বলবি না, তোর যা মুখ লেগেও যেতে পারে। তাহলে চল না সন্ধ্যায় যাই। আচ্ছা ঠিক আছে, যাব। দু ভাই বোন মিলে কিছুক্ষণ দুষ্টুমি করে রেডি হয়ে নিল। মেয়েরাব তার আম্মুকে বলে রেখেছে সন্ধ্যায় মেঘকে নিয়ে বের হবে। তার আম্মু কিছুই বলেনি। মেঘ প্রায় সময় মেয়েরাবের কাছে এই আবদারটা করে কমন ব্যাপার। রেড কালার কুর্তির সাথে ব্যাক কালার হিজাব পরিধান করলো মেঘ। মেয়েরাবের সাথে নিচে গেল। রিকশায় দুজন উঠতেই মেয়েরাব রুদ্রকে কল দিল। রুদ্র মেয়েরাবের কলেজ লাইফের ফ্রেন্ড, এখনও তাদের বন্ধুত্ব আছে। রুদ্রর সাথে দেখা করবে। মেয়েরাব যেখানে যাবে সেখানের অ্যাড্রেস রুদ্রকে দিল। ফুচকা বেলপুরি হাবিজাবি খেয়ে আইসক্রিম কিনতে গেল মেঘ। মেয়েরাব রাস্তার সাইডেই দাঁড়িয়ে ফোনে কথা বলছে। দুটো চকলেট আইসক্রিম নিল মেঘ। নিজেরটা খাচ্ছে আর মেয়েরাবের আইসক্রিম হাতে নিয়ে মেয়েরাবের কাছেই যাচ্ছে সে। কোথা থেকে একটা কার আসলো। মেঘ কিছুটা ভয় পেয়ে সামনের দিকে চলে গেল। হাত থেকে একটা আইসক্রিম পড়ে গেছে তার। আইসক্রিম নিচে পড়তেই মেজাজ সপ্তম আকাশে উঠে গেল মেঘের। রুদ্র গাড়ি থেকে নেমেই মেয়েরাবের সাথে কথা বলছে। খুব এক্সাইটেড সে। সমস্যা কি আপনার? দেখে তো গাড়ি চালাতে পারেন না। এখন আমার আইসক্রিমটা আপনার জন্য পড়ে গেছে। আর মেহেরাব, এই কানা ছেলের সাথে তোর কি কথা? রুদ্র কথার মাঝে মেঘের দিকে খেয়াল করলো। কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, এই মেয়ে, মাথা ঠিক আছে? কাকে কি বলছো? শুনতে পান না নাকি? পেয়েছি তো, তুমি বাজে বকছো কেন? বকবো না? আমার আইসক্রিম সরি, আপনার গাড়ি ফেলে দিয়েছে। ওই যে ম্যাট, গাড়ি কিভাবে আইসক্রিম ফেলবে? আপনি পাগল, দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? একটুর জন্য তো আমার গায়ে লাগিয়ে দিচ্ছিলেন গাড়ি, এখন আবার চড়া চড়া কথা বলছেন। এই মেয়েরা, এই পাগলটা কে? আরে বোন, একটা আইসক্রিম পড়েছে তো কি হয়েছে? আর একটা আছে না, ওইটা খেয়ে নে তুই, তাও ঝগড়া করিস না। মেয়েরাব কথাটা বলে। এই পাগল মেয়ে তোর বোন হয় কিভাবে মেয়েরা? এটাই আমার ডাইনি বোন। মেয়েরাব জিভে কামড় দিল। মেঘ বেশ চটে আছে। এমনিতে রুদ্র তাকে পাগল বলেছে, আবার মেয়েরাব এই পাবলিক প্লেসে তাকে ডাইনি বলেছে। মেহেরাবের বাচ্চা, তোকে তো আর এই অন্ধ ছেলেকে আমি বকানা শুনিয়েছি, তাহলে আমার নামও মেঘ না। আরে বোন, ভুল হয়েছে, তুই বাবাকে কিছু বলিস না, না হলে আমার খবর আছে। বলবো না কি করে ভাবলি? এই অচেনা ছেলেটা আমাকে পাগল বলেছে, আর তুইও তার সাথে আমায় ডাইনি বলেছিস। আরে ও রুদ্র আমার ফ্রেন্ড। গোল্লাল যাক রুদ্র, এমন বন্ধুর সাথে থেকে তোর এই অবস্থা হয়েছে। এই ছেলেটার কারণে আমার ভাই আমার সাথে ঝগড়া করে। এই ছেলেটা আমার ভাইকে ঝগড়া শিখিয়েছে। আরে বোন চুপ থাক না, প্রয়োজনে আবার আইসক্রিম কিনে দেব। ও আমার ফ্রেন্ড, অনেক মাস পর ওর সাথে দেখা আমার, আর তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। আর তোর বোন তো ঝগড়ুটে, আগে জানতাম না তো। তুই কত শান্তশিষ্ট, আর এটা তো দেখি আগুন। রুদ্র, তোর সাথে পরে কথা বলবো, এখন এটাকে নিয়ে বাসায় যাই।
বেশি রেগে গেলে আবার সমস্যা, বাবার কাছে উল্টাপাল্টা বলবে, আর বাবা ওসব কথা বিশ্বাস করে নেবে, আর বাস ঢলা যা যাবে সব আমার উপর দিয়ে। মেয়েরাব মেঘের মুখ চেপে ধরে রিকশায় উঠালো। রুদ্রকে বাই জানিয়ে বলে চলে আসলো। মেঘের মুখ থেকে হাত সরাতেই আবারও বকবক শুরু করলো। তোকে নিয়ে আর বাইরেই বের হব না, তুই আমার মান সম্মান সব শেষ করে দিবি। ওই ছেলেটার জন্য তুই আমায় বাইরে ঘুরতে নিয়ে আসবি না। এই যে কি সুন্দরভাবে আপনি আমার মান সম্মানে 12টা বাজিয়ে দিয়েছেন। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? না, তুই তো ঝগড়ায় নোবেল প্রাপ্ত। আল্লাহ তোকে এত রাগ দিয়েছে কেন? রাগি হলে কি হবে? আমার মনটা অনেক ভালো। আই এম প্রাউড অফ মাই ফ্রেশ মাইন্ড, যা শত খুঁজলেও পাওয়া যাবে না। হয়েছে, জানা আছে। বাসার সামনে এসে মেয়েরাব ভাড়া মিটিয়ে দিল। আর শোন, আজকের পাবলিক প্লেসে ঝগড়ার কথা বাসায় কাউকে বলবি না, বিশেষ করে বাবার কাছে তো একবারেই না, না হলে আর তোকে বাইরে নেব না। আচ্ছা ঠিক আছে। মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল মেঘ। তাড়াহুড়ো করে রেডি হচ্ছে মেঘ। আজকে ঘুম থেকে লেট করে উঠে সে। ওইদিকে তার আম্মু তাকে বকেই যাচ্ছে, নাস্তা না করে গেলে আজকে আরও বেশি বোকা শুনতে হবে। কোনো রকম রেডি হয়ে টেবিলের উপর থেকে চায়ের কাপটা নিয়ে কয়েক চুমুক দিয়ে বাই বলে দৌড় দিল মেঘ। বাসার সামনে এসে রিকশায় উঠে কলেজ গেটের সামনে এসে ভাড়াটা মিটিয়ে দ্রুত পায়ে ক্লাসের দিকে এগোচ্ছে সে। দোতলায় তাদের ক্লাস। স্যার মনে হয় ঢুকে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে বললাম, মে আই কাম ইন স্যার? সামনের ব্যক্তিকে দেখে চোখ যেন চড়ক গাছে মেঘের। রুদ্র মেঘকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দুজনে দুজনের দিকে হা করে তাকিয়ে আছে। কিছু মেয়েরা সেটা একদম ভালো চোখে দেখছে না। হ্যান্ডসাম স্যার তাও এই মেঘের দিকে কেন তাকিয়ে আছে? পেছনের টেবিলে কানাঘুষা করছে কিছু মেয়ে। কথাগুলো রাখির কান এড়ায়নি। রুদ্রর থেকে নজর সরিয়ে ভেতরে তাকালো মেঘ। রাখি ওকে হাতে ইশারা করছে ভেতরে আসতে। মেঘ আবারও বলে উঠল। মে আই কাম ইন স্যার? তখন রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, No. কত মিনিট লেট করেছো তুমি? এই তো মাত্র 10 মিনিট। মাত্র বলো কেন? 10 মিনিট লেট করেছো, তার জন্য আরও 15 মিনিট দাঁড়িয়ে থাকো। সরি স্যার, এমন আর হবে না। স্যার ওকে আসতে দিবেন না, ও প্রতিদিন এমন লেট করে আসে। যদিও আপনি নতুন, আজকে আসতে দিবেন, আগামীকাল আবার দেখবেন ও এমন লেট করে এসেছে। একদমে কথাগুলো বলল আলিশা। আলিশার কথায় রাখির খুব রাগ হচ্ছে। ইচ্ছে করছে ঠাটিয়ে দুইটা মেরে মুখ বন্ধ করে দিতে। মিস মার্শিয়া জাহান, তুমি আগে লেট করে আসতে? জি স্যার। মাথাটা নিচু করে বলল মেঘ। এই স্যার, এই মেঘের নাম চালনা কি করে? আলিশা তার পাশের সিটে বসে থাকা মুনাকে বলছে কথাটা। আলিশার প্রশ্নোত্তরে মুনা বলে উঠল, আমি কি করে জানবো? দেখ, এই মেঘ যেন উড়ে এসে জুড়ে বসেছে, তাও এই হ্যান্ডসাম রুদ্রের সাথে। এই হট হ্যান্ডসাম স্যারকে তো আমার চাই। মেঘ বলো, আর যাই বলো, যে কাটা হতে যাবে তাকেই উপড়ে ফেলে দিব। নো, আলিশা যা বলে তাই করে। আলিশার কথায় সম্মতি দিয়ে মাথা নাড়ালো মুনা। আলিশা নূর, কলেজের প্রিন্সিপাল আশরাফ চৌধুরীর মেয়ে আলিশা। সেই জন্য একটু বেশি দাপট দেখিয়ে চলে। তার প্রথম দিনের শুরু থেকেই সে মেঘকে একদম পছন্দ করে না। সবসময় মেঘের পিছু লেগে থাকে। মেঘকে দেখা মাত্রই যেন তার রাগ আর অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়। 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর মেঘ বলে উঠল, এবার তো ভেতরে যেতে দিন। 15 মিনিট তো হয়েছে স্যার। আসো, আর তোমাকে ওয়ার্নিং দিচ্ছে, নেক্সট টাইম আমার ক্লাসে 1 মিনিট লেট হলে পুরো ক্লাসে বাইরে কানে ধরেই দাঁড়িয়ে থাকবে। আজকে ফার্স্ট, তাই তেমন কিছু বললাম না। নিচের সিটে গিয়ে বসো। রুদ্রর কথায় মেঘ হালকা মাথা নাড়িয়ে রাখির পাশের সিটে গিয়ে বসল। তোর দিকে স্যার যখন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল না, তখন পেছনের ওদের খুব চলছিল। মেবি আলিশার অ্যালার্জির পরিমাণ একটু বেশি বেড়ে গিয়েছিল তখন। বাড়তে থাকুক। এই শয়তান কি বলেছে শুনেছিস? আমাকে নাকি আজকে বেশি কিছু বলেনি। পুরো 10 মিনিট, পুরো 15 মিনিট দাঁড় করিয়ে রেখেছে। তুই সবসময় এত লেট করিস কেন? এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে। মিস মার্শিয়া জাহান মেঘ, দাঁড়াও। মেঘ শটান হয়ে বসে। আবার কেন দাঁড়াতে বললো? কি হলো, এত সময় লাগে কেন দাঁড়াতে? পায়ে সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। মেঘ সোজা হয়ে দাঁড়ালো। বলো তো, এতক্ষণ কি টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম? মেঘ রাখিকে ধাক্কাচ্ছে আর চোখ দিয়ে ইশারা দিচ্ছে কি টপিক। রাখিও মাথা নাড়ালো, সেও জানে না। কি হলো, তোমার পাশের জনকে ধাক্কাচ্ছ কেন? আর এতক্ষণ কি নিয়ে আলোচনা করেছিলে আমাদেরকে বলো, আমরা শুনি। রাখিকে উদ্দেশ্য করে বলল রুদ্র। আর তুমি কি বলছি ওর কানে কানে ফিস ফিস করে?
ওরা দুজনে থমথমে মুখে দাঁড়িয়ে আছে। তখনই আবার আলিশার আরেক চামচা কাজল বলে উঠল। আপনাকে শয়তান বলেছে এই মেয়ে। কাজলের কথায় সবাই হেসে দিল। রৌদ্রর রাগে যেন মাথা ফেটে যাচ্ছে। রাগী স্বরে বলে, তুমি আমি জিজ্ঞেস করিনি, আমি যাকে জিজ্ঞেস করছি সে বলবে। রৌদ্রর কথায় অপমান বোধ করল কাজল। এদিকে আলিশা ফার্স্টে কাজলের কথাই খুশি হয়েছিল, পরে রৌদ্রর কথা শুনে তার অ্যালার্জির পরিমাণ যেন আরও বেড়ে গেছে। কি হলো আমার শেজাহান মেঘ? ও যা বলেছে তা কি সত্যি? রৌদ্রর কথায় মেঘ হ্যাঁ বোধকে মাথা নাড়ল। গেট আউট অফ মাই ক্লাস। রৌদ্রর কথায় মেঘ কি বলবে খুঁজে পাচ্ছে না। আই এম সরি স্যার, আসলে আসলে কি, বেয়াদবির একটা সীমারেখা থাকা উচিত। তুমি সেটা অতিক্রম করে ফেলেছ। একে তো তোমার জন্য ক্লাসের সময়গুলো নষ্ট হয়েছে, তার উপর তুমি বেয়াদবি করেছ। তার জন্য আমি সরি, আর কখনো এমন ভুল হবে না। এবারের মতো ক্ষমা করে দিলাম, অ্যান্ড আই হোপ নেক্সট টাইম আর এমন হবে না। মেঘ শুধু মাথা নাড়ালো। রৌদ্র নিজের পরিচয়টা দিয়ে গুড বাই বলে বেরিয়ে আসলো। এই মেঘ এই কলেজে তো সেকেন্ড ইয়ারে পড়ে। গতকাল রাতে তো বেশ রাগ দেখেছিলে, আজকে আমি দেখলাম। রৌদ্রর মনে একটু শান্তি লাগছে। কিন্তু এই মেয়ে যা কীভাবে শয়তান বলেছে, আমার সবার সামনে সেটা স্বীকার করেছে। এদের প্রত্যেকের পুষ্টির অভাব আছে, তাই একজনের পর একজন দাঁড়িয়ে বলেছে। কি বলছে আর কাকে বলেছে সেটা একটুও ভাবিনি। রৌদ্র যেতে সবাই কেমন করে যেন মেঘের দিকে তাকিয়ে আছে। এদিকে আলিশা যেন পুরোই পাগল। নিজের ফ্রেন্ডের কাছে বলতে লাগলো, এই ছেলে তো আমার মন কেড়েছে, কি হ্যান্ডসাম, একে তো আমার যে কোনো মূল্যে চাই। মেঘ আর রাখি চুপচাপ বসে আছে। বাকি ক্লাসগুলো করে দুজনে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখনই আলিশা আসলো মেঘের সামনে। মেঘ, আজকের অপমানটা অনেক সুন্দর হয়েছে। স্যার তোকে এত সুন্দরভাবে অপমান করলো যে আমার অ্যালার্জি যেন দূর হয়ে গেছে। রাখি আর মেঘ ওর কথায় কোনো পাত্তা দিচ্ছে না। কথা বাড়ালেই ঝগড়া বাড়বে। আর ওর বাবা প্রিন্সিপাল। এমনিতে সকাল থেকে অনেক অপমানিত হয়েছে রৌদ্রর হাতে। মেঘ আর রাখিকে চুপ থাকতে দেখে আলিশার যেন অ্যালার্জি দ্বিগুণ বেড়ে গেছে। কিছু বলতে যাবে তখনই মেঘ আর রাখি রিকশায় উঠে চলে গেল। আলিশা ওদের যাওয়ার পানে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। রেগে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বাড়িতে এসে শাওয়ার নিয়ে মন খারাপ করে ব্যালকনিতে বসে রইল মেঘ। সবসময় একটু বেশি লেট করে ফেলে সে। আগামীকাল থেকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। রাখি নখ দিয়েছে তাকে। রুদ্রর একটা পিক ওর কাছে পাঠিয়েছে। রুদ্রর পিক দেখে যেন মাথা আরও বেশি গরম হয়ে গেল। তার উপর সকালে দেওয়া অপমান। রাখিকে কল দিয়ে কতক্ষণ ঝাড়ি দিল মেঘ। পরে মেসেজে কথা বলতে থাকলো। আরে বান্ধবী, পিকটা দেখে আমি ক্রাশ খাইছি। ওনার আইডি থেকে নিয়েছি। তুই ওয়ালপেপার দে না, আমিও দিয়েছি। মাথা খারাপ হয়ে গেছে তোর? এই বেটা রুদ্রর বাচ্চার পিক আমি ওয়ালপেপার দেব? দুনিয়াতে কি মনে হয় ছেলের অভাব পড়েছে? না, এটা দেখ না, পুরাই হট মাল। মেঘ ভালোভাবে পিকটা খেয়াল করলো। আসলে পিকটা সুন্দরী। ক্রাশ খাওয়া যায়, কিন্তু একদম ক্রাশ খাওয়া যাবে না। রাখিটার কথায় অ্যান্সার দিল, হট মেটার সস। এই তো লাইনে এসেছিস, এবার ওয়ালপেপার দে না। আমার তো বইয়েই গেছে। আচ্ছা, সমস্যা নেই, দিতে হবে না। আরও কিছুক্ষণ কথা বলে বাই দিয়ে ফোন রেখে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ল মেঘ। তোর নূপুর জোড়া কই মেঘ? মেঘ আর মায়ের এমন কথাই চিন্তায় পড়ে গেল। পরক্ষণেই বলে উঠল, এটা তো দাদিমার স্মৃতি, যদি হারিয়ে ফেলি? আমার তো আবার বিশ্বাস নেই থুকু, খবর থাকে না কোন জিনিস কোথায় হারিয়ে ফেলি, তাই খুলে রেখে দিলাম। ওহ, আবার 2 দিন পর দেখিস না যে কোথায় রেখেছিস সেটাই মনে না থাকে। ড্রয়ারে রেখে দিয়েছি। আচ্ছা, বসে টিভি দেখছে ভর সন্ধ্যায়। সাথে বকা হজম করছে। সন্ধ্যায় মানুষ পড়তে বসে আর সে টিভি দেখছে। এমনিতে মুডের 12টা বেজে আছে, তার উপর বকা। রুমে এসে মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে বই নিয়ে বসলো। প্রাইভেটের ফিজিক্স পড়া রাখির কাছে, ওর কাছে নেই। প্রচুর বিরক্তি লাগছে। বিরক্তি নিয়ে রাখিকে মেসেজ দিল ফিজিক্স পাঠাতে। ফিজিক্সের পড়া আসাতে যেন আরও বেশি অলসতা ধরেছে। এমনিতে এসব পড়াশোনার উপর ভীষণ বিরক্ত লাগছে, আবার ফোন থেকে উঠানো। ফিজিক্স রেখে ফোন আর হেডফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল মেঘ। হেডফোন কানে দিয়ে সূরা আর রাহমান শুনছে। মন খারাপের সময় এই সূরাটা তেলাওয়াত শুনে মেঘ। সূরাটা শুনলেই যেন মন খারাপ নিমিষেই দূর হয়ে যায়। ব্যালকনিতে কিছু সময় কাটিয়ে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। পরের দিন কলেজে একটু তাড়াতাড়ি পৌঁছালো মেঘ। ওকে দেখে রাখি বলে উঠল, আমি স্বপ্ন দেখছি না তো, তুই তাড়াতাড়ি এসেছিস। আচ্ছা শোন, ফিজিক্স একটু তুলে দে না তোর নোট থেকে।
ফিজিক্সের নোট আনিনি আজকে। তাহলে আমার ফোন দেখে উঠিয়ে দিস। পুরোটা পারবো না, এক পেজ জাস্ট। আচ্ছা তোর ফোনটা দে তো। মেঘ হাসি মুখে ফোনটা রাখির হাতে দিল। এটা আমার কাছে থাক, আমি তো লেখা এক পেজ দেখে দেখে উঠিয়ে দেব। ক্লাসের সময় হতেই দুজনে ক্লাসে চলে গেল। আজকে ফার্স্ট ক্লাসে রুদ্র আসেনি। মেঘ তো মহা খুশি, আজকে মনে হয় আর আসবে না। রাখি এক পেজ লিখে দিয়েছে প্রথম পিরিয়ডের সময়, বাকিটা মেঘ উঠাচ্ছে। ব্যাগের ভেতর ফোন রেখে লিখছে। দ্বিতীয় পিরিয়ডে রুদ্র আসলো ক্লাসে। মেঘের কোনো হেলদোল নেই, সে নিজের মতো করে লিখে যাচ্ছে। রুদ্র এসে মেঘের সামনে দাঁড়ালো। কারোর অস্তিত্ব টের পেতেই তাকালো মেঘ। রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন অন্তরাত্মাকে শুকিয়ে গেছে। এখন আবার বকা শুনতে হবে। তোমার ফোনটা দাও। আমার কাছে ফোন? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মেঘ। বেশি চালাকি করতে হবে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি অ্যান্সার দিবে, আমি না। আছে। ফোনটা বের করে রুদ্রর হাতে দিল মেঘ। ফোনটা নিয়ে চলে গেল রুদ্র। রুদ্রর ক্লাস শেষ হতেই মাথায় হাত দিয়ে বসে আছে মেঘ আর রাখি। রাখি ওর থেকে ফোন নিয়ে পণ্ডিতি করে রুদ্রর পিক ওয়ালপেপারে দিয়ে রেখেছে। সেটা নিয়ে রাখি চিন্তিত, আর কিভাবে ফোন আনবে সেটার জন্য চিন্তিত মেঘ। ক্লাস শেষ করে রুদ্রর রুমের দিকে গেল মেঘ। দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসবো? রুদ্র হাতে ইশারা দিল। আমার ফোনটা? রুদ্র একবার ফোনের দিকে তাকালো। এটা লক বলো। দিন না স্যার, আমি খুলে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। আমি নিজে খুলতে পারবো, তুমি বলো। থাপ্পড় খাবে। সরি, আপনাকে বলিনি স্যার, এটা আমার ফোনের লক। আর ইউ ম্যাড? না, কেন? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন লক দিতে পারে? না, আসলে আমি ইউনিক জিনিস খুব পছন্দ করি তো তাই। রুদ্র ফোনের লক খুলতেই তার চোখ চড়ক গাছ। তার পিক মেঘের ওয়ালপেপারে। এটা কি? ফোনের ওয়ালপেপার মেঘকে দেখিয়ে বলল রুদ্র। নিজের ফোনের ওয়ালপেপারে রুদ্রর পিক দেখে নিজের চোখই যেন চড়ক গাছ। বিশ্বাস করুন স্যার, এটা আমি দিইনি, এটা রাখি দিয়েছে। হাউ ডেয়ার ইউ! রেগে টেবিলে থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে পড়ল রুদ্র। এটা কি? হাউ ডেয়ার ইউ! আমার অনুমতি ছাড়া তুমি আমার পিক নিয়েছ, আমার সেটা ওয়ালপেপারও দিয়ে রেখেছ। বিশ্বাস করুন স্যার, এটা আমি দিইনি। রাখি গতকাল রাতে আমায় নখ দিয়ে বলেছিল আপনার পিক ওয়ালপেপারে দিতে, আমি দেইনি। আজকে ওর কাছে ফোন ছিল, আমার ফিজিক্স ও ফোন থেকে দেখে দেখে উঠিয়ে দিয়েছিল। পরে আমি বাকিটা উঠাতে গিয়েছিলাম, আপনি ফোন নিয়ে গেছেন, আমার কি দোষ? তুমি যে সত্য বলছো সেটার প্রমাণ কি? আচ্ছা, আমি রাখির মেসেজগুলো আপনাকে দেখাচ্ছি। রুদ্রর হাত থেকে ফোনটা নিয়ে গতকাল রাতের মেসেজগুলো রুদ্রকে দেখালো। রুদ্র মেঘের হাত থেকে ফোন নিয়ে মেসেজ পড়ছে। হট মাল বলেছে রাখি তাকে, আর মেঘ তাকে হট টমেটোর সস বলেছে। সাথে গতকালের সেই কথাটাও আবার বলেছে। রুদ্রর রাগ ক্রমশ বেড়ে চলেছে। রাখিকে ডাকো। কেন স্যার? আমি ডাকতে বলেছি, শুনতে পাও না তুমি? রুদ্র জোরে ধমক দিয়ে বলল। মেঘ রুদ্রর রুম থেকে বেরিয়ে বাইরে আসতেই দেখলো রাখি দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। থ্যাংক গড তুই এসেছিস, ফোনটা এনেছিস তো? আরে সেসব পরে হবে, তুই আগে ভেতরে আয়। আমি কি করেছি? হটমাইল মনে আছে তো? সব মেসেজ ওই শয়তান দেখে ফেলেছে। তোকে কে বলেছে পণ্ডিতি করে ওয়ালপেপার দিতে? তুই ওয়ালপেপার না দিলেই তো এত প্রবলেম হতো না। দেখ, ওয়ালপেপারের জন্য জেরা করছিল, কিন্তু আমি তো ওয়ালপেপার দিইনি, তুই দিয়েছিলি। পরে মেসেজগুলো যদি প্রিন্সিপাল স্যারের কাছে বলে দেয়? বাসায় বিচার গেলে খবর আছে আমার, এখন আয়, না হলে আরও রেগে যাবে। দুজনে ভেতরে প্রবেশ করতে রুদ্র বলে, রাখি, তুমি তাহলে আমার অনুমতি ছাড়া আমার পিক নিয়েছ, আবার সেটা মেঘের ফোনের ওয়ালপেপার দিয়েছ? রাখি মায়া মাথা নাড়ায়। চলো দুজন প্রিন্সিপাল স্যারের কাছে। তখন রাখি বলে, গতকাল সরি বলেছ, তাই ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তুমি একই ভুল আবার করেছ। তোমরা দুজনেই ফাসিল, আর তোমরা সোজা হবে না, তাই আমি স্যারের কাছে যাব। প্রমিস স্যার, আর কখনো এমন ভুল হবে না। মেঘের কথায় রুদ্র আর কিছু বলছে না, কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এবার ক্ষমা করে দিলাম, গেট লস্ট। মেঘ আর রাখি চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো। মেঘ রাখি যেতে রুদ্রও বেরিয়ে আসলো। রাগ এখনো কমেনি তার। কত বড় সাহস, আমাকে বাজে কথা বলেছে। এর নাকি আবার কলেজে পড়ে। আসলে এদের পুষ্টির অভাব আছে। বাসায় এসে সোজা শুয়ে পড়ল মেঘ। এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। যদি প্রিন্সিপাল স্যারের কাছে বলে দিত তাহলে কি হতো? বাসায় বিচার আসলে মেঘ তুই শেষ। হার্টবিট যেন এখনও লাফালাফি করছে।
এক গ্লাস পানি ঢকঢক করে গিলে আবারও শুয়ে পড়ল মেঘ। বাসায় এসে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল রুদ্র। রাগ এখনো কমেনি তার। কি করে রাগ কমানো যায়? ড্রয়িং রুমে গিয়ে ফ্রিজ থেকে বরফ বেগ এনে বরফের বেগটা মাথায় দিয়ে বসে রইল। একটু পর তার আম্মু জাফিয়া আসলো। কি হয়েছে রুদ্র? কিছু না আম্মু, একটু গরম লাগছে তাই। শুধু গরম লাগছে নাকি রেগে আছো? রুদ্র মাথা নাড়ালো। কার উপর রেগে আছো? এমনিতে কলেজে একটু সমস্যা হয়েছিল, আমাকে নিয়ে না, অন্য একটা সাবজেক্ট নিয়ে। ও আচ্ছা, শোনো, তোমাকে কিছু বলতে চাই। বল না। আমি আর তোমার মামা একটা মেয়ে দেখতে যাব তোমার জন্য, আর তোমার নিজের কোনো পছন্দ থাকলে বলতে পারো। আরে আম্মু, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না তো। না না, অনেক হয়েছে। এবার আমার পছন্দ মতো একটা রাজকুমারী আমার ছেলের বউ করে ঘরে আনবো। আম্মু, অসহায় মুখ করে বলে রুদ্র। কোনো কথা না, আমার পছন্দ হলে আমি রিং পরিয়ে আসবো। রুদ্র এই মুহূর্তে কি বলবে ভেবে পাচ্ছে না। রুদ্রকে চুপ থাকতে দেখে জাফিয়া বেরিয়ে আসলো রুম থেকে। সন্ধ্যার দিকে বাইরে বৃষ্টি পড়ছে। গিটার আর ডায়েরিটা নিয়ে ব্যালকনিতে গেল রুদ্র, সাথে গরম কফি, ডায়েরির ভেতর কাঠগোলাপ, সাথে অচেনা শুভ্রময়ীর নূপুর। গিটারের সুর উঠাচ্ছে রুদ্র, অচেনা শুভ্রময়ীর কিছু কথা। দিস ইজ ফর ইউ। যদি কোনো চিত্র আঁকি পৃথিবীর সবচেয়ে দামি, সেই চিত্রতে তুমি পারফেক্টলি বসো, কেন লাগে শূন্য শূন্য বলো, তোমায় ছাড়া তো তুমি কি তা বলতে পারো। গিটার রেখে গ্রিলের ফাঁকে বৃষ্টির পানি স্পর্শ করছে রুদ্র। ইস, আর একটা বার যদি তার দেখা পেতাম, তার খোপায় কাঠগোলাপ গেঁথে দিতাম আর বলতাম, আমার দেওয়া কাঠগোলাপের শুভ্রতাই তুমি, আমার অচেনা শুভ্রময়ী। পরের দিন আবার কলেজে ফার্স্ট পিরিয়ডে সেকেন্ড ইয়ারের ক্লাসে গেছে। ক্লাসে চোখ বুলালো, কি যেন মিস্টেক লাগছে। রাখি গম্ভীর মুখ করে বসে আছে। রুদ্র ক্লাস নিয়ে বেরিয়ে আসলো, কিন্তু মেঘ আজকে আসেনি। রুদ্র মনে মনে ভাবছে, আগামীকাল আসলে বকা শুনবে। উফ রুদ্র, ওই বদের হাড্ডি আসলে আসবে, না আসলে নাই। রুদ্র, তুই কেন ওর কথা ভাবছিস? চিন্তা ভাবনা একদিকে ফেলে চলে গেল রুদ্র। রাখি, আমার বিয়ে ঠিক। ইয়াহু! রাখিকে কলে কথাটা বলল মেঘ। দূর, এবার সত্যি আমাকে রিং পরিয়ে গেছে। কি মজা রে, আমার বিয়ে হবে। কত দিনের স্বপ্ন, বিয়ে করব। পিক আমার কাছে থাকলে তো আমি দিতাম। আচ্ছা, মেহরাবের কাছে কল দিয়ে বলিস। আমার ভাই তার ছেঁড়া না, আমার ভাইয়ের মতো জামাই তুই পাবি, দাঁড়া। আচ্ছা, তার ছেঁড়াকে কল দিয়ে বল। কে তার ছিড়া? পেছনে থেকে জিজ্ঞেস করলো মেহরাব। মেহরাবের প্রশ্নের প্রত্যুত্তরে মেঘ বলল, তুই তার ছেঁড়া। এই রাখির মতো পাগল মেয়েটার সাথে তুইও পাগল হয়েছিস? মেঘুর বাচ্চা, আমি পাগল? ফোনের ওপাশ থেকে রাখি বলে উঠল। আমার বান্ধবী পাগল না, আর না আমি পাগল। বাজে কথা বলবে না। যা সত্যি তাই বলছি। থু মারি তোর সত্যি কথায়। আর রাখি বিশ্বাস করছে না আজকে যে অতিথি আপ্যায়ন হয়েছে। কি করে বিশ্বাস করবে? নিজের প্রতি নিজের বিশ্বাস নেই যার, তার আবার অন্যের কথায় বিশ্বাস আসবে? মুখ বাঁকিয়ে চলে গেল মেহরাব। দেখলি তো রাখি আমার কথা সত্য কিনা। মেঘু, এটা তুই কি শোনালি আমায়? আমার ঘুম শেষ, তোর বিয়ে আর আমি বসে থাকবো? তাহলে আমার ভাই তো আছেই। আমার তো গেছে, তোর দেবর থাকলে বলিস, তাকে পটাবো। না, ভাই দিয়েছে আর কাউকে দিতে পারবো না। তাহলে তোর জামাইটাকে দিয়ে দে। আমার শখের জামাই তোকে কেন দিব? থাক, তোর জামাই নিয়ে তুই থাক। আর আগামীকাল তাড়াতাড়ি চলে আসবি, অনেক কথা আছে। ওই শয়তান স্যার ফার্স্ট পিরিয়ডের সময় আসে, লেট করলে আবার তোকেই বকা দিবে। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। রুদ্র, তোমার বাবা মামা আমার সবারই মত আছে এই বিয়েতে। আশা করি তোমারও মত থাকবে। আর তুমি মেয়ের পিক দেখতে পারো, আজকে রিং পরিয়ে এসেছি। রুদ্রর সামনের সোফায় বসতে বসতে বললেন জাফিয়া। তার কথায় রুদ্র শুধায়, আমি বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। আর তুমি তো জানো আমার গিটারের প্রতি কত নেশা। আমি গিটার নিয়ে এগিয়ে যেতে চাই। তুমি যেহেতু একটা জব করছো, এই গিটার নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাও। আমি কিছু শুনতে চাই না। আই হোপ
আমার আর তোমার বাবার কথার উপরে তুমি কোনো কথা বলবে না। রুদ্র কিছু বলেনি। জাফিয়া তখন রুদ্রর উত্তরের আশা না করে প্রস্থান করে। রুদ্রর কিছু ভালো লাগছে না। জাহান নামে যাক পিক দেখার কোনো ইচ্ছেই নেই তার। এই বিয়ে ভেঙে দিতে পারলেই শান্তি তার। কিভাবে কি করা যায় ভেবে পাচ্ছে না রুদ্র। পরের দিন কলেজে মেঘ একটু লেট করেই গেছে, তবে রুদ্র কিছুই বলেনি। চুপচাপ রাখির পাশে গিয়ে বসলো মেঘ। কি রে, আজকে তো দেখি একেবারে ভালো হয়ে গেছে স্যার, যেখানে ভালো হওয়ার কথা ছিল আমার। তোর সাথে কথা নেই, তোর জামাইয়ের পিক তো দেখা। আরে পিক আমাকে কেউ দেয়নি, শুধু নামটাই জানি। কি নাম? জারি। ও ভালোই তো বোন, বিয়েটা তুই করে নে, আমি দেখি। তবে আমার বিয়েতে বাচ্চা কাচ্চা নিয়ে আসিস, শুভকামনা রইল। ইস, শখ কত! তুই এগুলো পালিস। আমার সুখে থাকতে ভূতে কেলাই না। এমনিতে আমি বিয়ে করব, ঘুরবো, শপিং করব, কাপল পিক আপ দেবো, তাই। সাইলেন্ট প্লিজ। মার্শিয়া জাহান মেঘ, সাথে রাখি। চুপ করবে তোমরা? শান্ত স্বরে বলল রুদ্র। রুদ্রর কথায় আলিশা বলে উঠল, এই মার্শিয়া আর জীবনে ভালো হবে না, বাচালের সাথে তো রাখি আছে। শাট আপ। ক্লাসে আমি আছি, তোমাকে বেশি তদারকি করতে বলিনি। তুমি স্টুডেন্ট, ও স্টুডেন্ট, আর আমি টিচার। আমি যেহেতু আছি, আমি যা বলার বলবো। তুমি শিক্ষকের উপর কথা কেন বলো? কিছুটা রাগ দেখিয়ে বলল রুদ্র। তখন আলিশা বলে, আম সরি স্যার। ইটস ওকে, এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম তুমি কিন্তু পানিশমেন্ট পাবে। আলিশা মুখটা কালো করে বসে রইল। মনের মধ্যে ক্ষোভ জন্ম নিল তার। রুদ্র ক্লাস শেষ করে চলে গেল। রুদ্র বেশ আপসেট। রুমে এসে বসে বসে ভাবছে সে। সরি আম্মু, তুমি যাকে আমার বউ করে আনো না কেন, কখন আমার মন পাবে না। আমার মন চলছে না, শুভ্র মেয়ে কেড়ে নিয়েছে। তার অপেক্ষায় মন ছটফট করছে। আচ্ছা, কখনই কি আমাদের আর দেখা হবে না? এই মেঘের জন্য আমাকে এতগুলা কথা শুনিয়েছে রুদ্র স্যার। ক্যান্টিনে বসে রাগে ফুঁসতে ফুঁসতে বলল আলিশা। তখন ওর পাশে কাজল বলে উঠল, এই মেঘকে তো আমার একদম সহ্যই হয় না। তার উপর স্যার ডেইলি ওর নাম একবার হলেও মুখে আনে। এমনিতে ক্লাসের প্রায় মেয়েরা রুদ্র স্যার বলতেই পাগল, তার উপর মেঘ বিরক্তির বড় কারণ। সমস্যা নেই, এই মেঘটাকে আমি কলেজ থেকে বের করে দিব। হেসে বলল আলিশা। একটা নতুন দিনের সূচনা। কলেজে মেঘ আর রাখি পুকুর পাড়ে ঘাসের কাছে বসে কথা বলছে। কিছুক্ষণ পর ক্লাস বসবে। মৌনতা বজায় রেখে রাখি বলে, এই আলিশা একটু বেশি করে, তোর কি মনে হয় মেঘ? করুক, আলিশা, মোনা, কাজল তো সেই প্রথম দিন থেকেই পিছু লেগে আছে। আর প্রিন্সিপাল স্যার ওর বাবা, না হলে কবে ওকে থাপ্পড় মারতাম আমি। কিন্তু স্যার অনেক ভালো। ও কার মতো হয়েছে কে জানে। বাদ দেই, ফালতুমের কথা ভেবে সময় নষ্ট করে লাভ নেই আমাদের। আচ্ছা চল উঠে পড়ি। মেঘ রাখি কথা বলতে বলতে ক্লাসের দিকে যাচ্ছে। দোতলায় উঠতেই আলিশার মুখোমুখি হলো দুজন। আলিশা নিজেই হাসি মুখে বলল, কেমন আছো তোমরা? আলিশার কথার প্রশ্নোত্তরে মেঘ মেকি হাসি টেনে বলল, আমরা ভালো আছি। ও ক্লাসে যাচ্ছ বুঝি? হ্যাঁ, নাহলে কোথায় যাব? হ্যাঁ যাও। মেঘ আর রাখি চলে আসলো। দুটো ক্লাস শেষ করে কথা বলতে বলতে নিচ তলার দিকে আসছে তারা। আলিশা দাঁড়িয়ে আছে সামনের সিঁড়ির কাছে। রুদ্র তখন উপরের দিকেই যাচ্ছে। মেঘ আলিশার সামনাসামনি সিঁড়ির কাছে আসতেই আলিশা মেঘকে ল্যাং মারল। তড়িঘড়ি হওয়ায় রাখি হাত দিয়ে আটকাতে গিয়েও পারেনি। সোজা সিঁড়ি থেকে পড়ে রৌদ্রর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল মেঘ। এদিকে রৌদ্রর সাথে মেঘের ধাক্কা লাগায় আলিশার তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে ফুঁসতে ফুঁসতে ক্লাসরুমের দিকে হাঁটা ধরল। এদিকে মেঘের সাথে ধাক্কা লাগায় রুদ্রর মেজাজ সপ্তম আকাশে। এমনিতে তার মন মেজাজ ভালো নেই, তার উপর ধাক্কা। রাখি মেঘকে ধরে উঠালো। হ্যাঁ মেয়ে, সমস্যা কি তোমার? চোখে থেকে কাটতে পারো না? গায়ের উপর ধাক্কি করছে কেন? সরি স্যার, আসলে আলিশা আমায় ল্যাং মেরেছিল। মেঘের কথায় রাখি হ্যাঁ সূচকে মাথা নাড়ালো। বাট আলিশা তোমায় ল্যাং মারলো কেন? যাক, ভালোই করেছে, তাও তুমি সোজা হবে না। রুদ্র চলে গেল। এমনিতে তার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। ঢং দেখলে পাচ্ছি না। মেঘ, আলিশা তোকে ল্যাং মেরেছে, কিছু বলছিস না কেন? কি বলবো? ওর সাথে আমি ঝামেলা বাঁধাতে চাই আর না পারবো। শয়তানের জোর সবসময় বেশিই থাকে, চিন্তা করিস না, এই রুদ্রই ওকে সবার সামনে একদিন চড়াবে। কি জানি, ওর বাবার চামচা তো, আবার ওদের সম্পর্কও নষ্ট হয়ে যাবে না? চামচা না, আমি যতটুকু জানি রুদ্রর বাবার সাথে প্রিন্সিপাল স্যারের খুব ভালো সম্পর্ক।
আর প্রিন্সিপাল স্যার নাকি রুদ্রর দ্বিতীয় আইডল। না না, এটা কিছুতেই সম্ভব না। স্যার কত ভালো, আর ওই রুদ্র রাগী মানব তার বিপরীত। কোথায় তার মাঝে স্যারের আদর্শ আছে? একটু হ্যান্ডসাম তো, তাই বেশি ভাব নেই। সমস্যা নেই, ফেক আইডি খুলে রিজেক্ট করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কর একটু বেশি ঢং করে, হেল্প লাগলে বলিস, আমি করব। আজকে বাসায় গিয়ে ফেক আইডি খুলছে। আচ্ছা, আর মেসেজের সব সস দিবি? না, আইডিটা দুজন মিলে চালাবো। আমি অনলাইনে বা সমস্যায় থাকলে তুই চ্যাট করবি, মানে এটাকে যেভাবে হোক রিজেক্ট করতেই হবে। এটা আরো ভালো আইডিয়া। বুঝতে হবে আইডিয়াটা কার। যদি না পটে? অবশ্যই পড়বে। আইডির নাম দেখেই তো ফিদা হয়ে যাবে, আর ডিপি দেখলে তো জ্ঞান হারাবে স্বল্পক্ষণের জন্য, আর পোস্ট দেখলে প্রেমে পড়ে অজ্ঞান হবেই। মাঝে মাঝে তো এই ফালতু বুদ্ধির জন্যই আমরা ধরা খাই। না না, এবার আর খাবো না। এরিকু দেওয়া মাত্র অ্যাকসেপ্ট করে নিজে মেসেজ দেবে, দেখবি। আচ্ছা। চল উঠে পড়ি, এমনিতেই ধাক্কা খেয়ে আমার কোমরের অবস্থা খারাপ। দুজনে চলে আসলো কলেজ থেকে। বাসায় এসে মেঘ দেখলো মেহমান এসেছে আবার। রুমে এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে মেহমানদের কাছে গেল। সবার সাথে কথা বলে ভেতরে এসে ফোন নিয়ে বসলো। যে করেই হোক ওই রুদ্রকে রিজেক্ট করতেই হবে। আইডি খুলে পাসওয়ার্ড নাম্বার সব রাখিকে দিল। রুদ্রকে রিকোয়েস্ট দিয়ে দুজন মিলে বসে আছে, অ্যাকসেপ্ট করবে আর চ্যাট করবে। প্রায় 2 ঘন্টা কেটে গেছে, কোনো রেসপন্স নেই। মেঘ ফোনটা খাটে ছুঁড়ে মারলো। এত ধৈর্য নেই তার। ঢং দেখলে বাঁচি না এই রুদ্রর। মেঘ বাইরে এসে মেহমান সব বিদায় দিল। 2 দিন পর মেহমান সব আসবে, শপিং হলুদের অনুষ্ঠান। ভাবতেই নাচতে মন চাইছে মেঘের। ফাইনালি বিয়েটা হবে, কিন্তু জামাই দেখবো কিভাবে? কাকে গিয়ে বলবো? দূর, বলতে হবে না, লজ্জা করছে। রাখিকে দিয়ে ভাইয়ার কাছ থেকে পিক নিতে হবে। দেখতে দেখতে 2 দিন কেটে অবশেষে হলুদের দিন এসেই পড়ল। এই 2 দিন মেঘ কলেজ যায়নি। বাসা ভর্তি মেহমান, কাজিন মহল, আন্টি মহল, চাচি মহল, সাথে রাখি, সবাই একসাথেই আছে। রুমে বসে কাজিন মহলের সবার সাথে কথা বলেছে মেঘ। কিছুক্ষণ পর হলুদের জন্য সাজতে বসবে সবাই। নিজের বরকে দেখা হয়নি, আর কাউকে জিজ্ঞেস করাও হয়নি। বিয়ে হবে এই খুশিতেই তো নাচতে নাচতে কয়বার খাট থেকে পড়েছে মেঘ। পরিবারের পছন্দ, তার উপর কথা বলার দুঃসাহস নেই মেঘের। রৌদ্রদেরও পাশাভর্তি মেহমান, মামা মামি আন্টিরা সব সাথে, কাজিন মহল। তবে রৌদ্রর বিয়েতে কোনো মত নেই। সে যে আজও একজনের মায়াতে মগ্ন। অচেনা শুভ্রময়ীকে দেখার জন্য শুভ্রময়ীর সেই বর্ষণ বিলাস করা স্থানে কতবার গিয়েছে তার হিসেব নেই। চোখ দুটি যে একজনের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে। চোখ ভর্তি নেশা আর হৃদয় ভর্তি আকাঙ্ক্ষা। এক নজর তাকে দেখার তীব্র ইচ্ছে। মনের অজান্তেই তার জন্য অনুভূতি সৃষ্টি হয়ে গেছে, অন্তরালের সুপ্ত অনুভূতি। রুদ্রর শুভ্রময়ী এক গুচ্ছ কাঠ গোলাপের শুভ্রতায় তুমি হয়েই রয়েছে। হৃদয়ের আকাঙ্ক্ষা যদি একবার তার দেখা পেত। রুদ্রর কাজিন আরিশ, শ্রাবণ, আরিশা আসে। রুদ্র ভাই তো অবশেষে ডাবল হয়ে যাচ্ছ। আমরা কবে হব কে জানে। আমাদের দলের একটা উইকেটের পতন হয়ে যাচ্ছে। রুদ্রর কাঁধে চাপড় মেরে কথাটা বলল শ্রাবণ। তখন আরিশা বলে, রুদ্র ভাইয়া, ভাবির পিক দেখাও। আমি দেখলে তো তোমাদের দেখতাম। এ মা, তুমি তোমার হবু বউকে দেখোনি এখনো? আমি বিয়েটা করবো না। আরিশার কথায় রুদ্র কথাটা বলে। তখন আরিশ বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে? বাবা মা সবার সম্মতিতে বিয়েটা হবে। আর জেম্মা তো তোকে জিজ্ঞেস করেছে, তোর পছন্দ থাকলে বলতে, তুই বলিসনি। এখন বিয়ে ভাঙতে পারবি না। দেখ আরিশ, আমার কোনো পছন্দ নেই। আমি গিটার নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই, তারপর বাকিটা। রুদ্রর কথায় আরিশ শুধায়, কেন? এই গিটার ছেড়ে দিয়ে নিজে এখন যে দায়িত্বটা নিয়েছিস সেটা ভালোভাবে পালন কর। রুদ্র কোনো কথা বলছে না, মাথা কাজ করছে না তার। রুদ্রকে চুপ থাকতে দেখে কেউ কিছু বলছে না। ভালোই ভালোই আজকে হলুদটা সেরে নিলেই হলো। আরিশ, শ্রাবণ ওকে জোর করে রেডি করালো। সবাই মিলে সেজেগুজে হলুদের জন্য স্টেজে চলে গেল। ধুর, এত সেজে কি হবে? আমার বর তো আর চুরি করে আমায় দেখতে আসবে না, আর না হলুদ লাগাতে আসবে। রাখির বাচ্চা কতবার বলেছি মেহরাব ভাইয়া থেকে পিক নিতে, কি যে লজ্জাবতী। দেখবে এই মেহরাবের বাচ্চাই তো কপালে জুটবে। শাসছে আর রাখিকে বকছে মেঘ। তখন রাখি বলে, বয়ে তো গেছে তোর আনকালচার ভাইকে বিয়ে করতে। কি? আমি আনকালচার?
পেছন থেকে রাগী সরে কথাটা বলল মেহরাব। ওই আপনাকে কিছু বলিনি, আমি তো ওর কাজিন, হয়েছে কি যেন নাম ওর। মেঘ বলে। ইরাব। হ্যাঁ, ওই ইরাম ভাইয়ের কথা বলছিলাম। আর আপনার মতো ছোকরুটের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে বয়ে গেছে আমার। তখন মেঘ বলে। বইন তুই তো আর বলিস না। আর মেহরাব ভাইয়া দয়া করে যা, ঝগড়া বাড়াবি না। তখন মেহরাব বলে। হ্যাঁ যাচ্ছি, বাকিরা মেঘকে নিয়ে আসো। তখন মেঘের এক কাজিন রাত্রি বলে। আসছি, তুমি যাও, একদম প্যারা দিবে না। মেয়েরাব আর কিছু বলেনি, সোজা চলে আসলো। ওরা সবাই সেজেগুজে স্টেজে চলে গেল। নাচ গান, হই হুল্লোড়, ফটোশ্যুট, ভিডিওর সাথে মেয়েরাব আর রাখির ঝগড়া। একজন আরেকজনকে খোঁজা মেরে কথা বলে আর ঝগড়া করে এভাবে কেটে গেল সময়। রাত 3টার দিকে যে যেভাবে পেরেছে শুয়ে পড়েছে, কেউ ড্রয়িং রুমের ফ্লোরে, কেউ সোফায়। পরের দিন অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়েটা করছে রুদ্র। রেডি হয়ে গাড়িতে উঠে বসলো। মুখে হাসির কোনো চিহ্নই নেই, গম্ভীর মুখ করে যাচ্ছে। গেটের সামনে দাঁড়াতেই রাখি আর মেহরাবকে দেখে চোখ চড়ক গাছ রুদ্রর। রাখিও যেন রুদ্রকে বর বেশে আশা করেনি। এই কয়দিন ধরে যাকে রিজেক্ট করার চেষ্টা করেছে তার সাথে নিজের বান্ধবীর বিয়ে। রাখি সবার সাথে মিলে বরপক্ষের সাথে কথা বলছে। রুদ্রর আর বুঝতে বাকি রইল না কাকে বিয়ে করতে যাচ্ছে। এই পথের হাতটি আমার লাইফটাকে তেজপাতা করে দিবে, সমস্যা নেই। কখনো আমার থেকে কেয়ার ভালোবাসা জিনিসটা পাবে না। কৃত্রিম হাসি টেনে গেটের ভেজাল সরিয়ে ভেতরে গেল রুদ্র। রাখি মেঘের রুমের দিকে যেতে নিবে তখনই রাত্রি এসে ওকে টেনে স্টেজের কাছে নিয়ে গেল। এমনিতে রুদ্রর কাজিন মহল ছোট হলেও রাত্রি ওদের থেকে সংখ্যা বেশি, ওরা মাত্র 2জন আর এরা 4জন। মেয়েরাও ব্যস্ত আছে, সবাই সবার সাথে ইন্ট্রোডিউসড করে নিল। মজা মাস্তির মাঝে সময় কাটছে, সাথে মুখে ঝুলন্ত কৃত্রিম হাসি দিয়ে সময় পার করছে রুদ্র। বিয়ে, খাওয়া দাওয়া, ফটোশ্যুট, সাথে বিয়াই বেনদের ঝগড়া, কথাবার্তায় কেটে গেছে দিন। রাখির আর বলা হয়নি মেঘকে রুদ্রর কথা। সবাই মিলে বিদায় দিল মেঘকে। মেঘ রুদ্র এক গাড়িতে করেই যাচ্ছে, তবে মেঘ একবারের জন্য রুদ্রর দিকে তাকায়নি। রুদ্ররও এসবে কোনো হেলদোল নেই। সন্ধ্যার দিকে মেঘ রুদ্রর কাজিন মহলের সবার সাথে বসে আলাদা রুমে কথা বলছে। শ্রাবণ অনেকবার রুদ্রকে ডেকে এসেছে, রুদ্র আসেনি। বিষয়টা কেমন খটকা লেগেছে মেঘের। আচ্ছা, এই সেই জারি পাড়ান রুদ্র, সেই রুদ্র না তো? দূর, দুনিয়াতে কি একটাই রুদ্র? মেঘের জামাই কিছুতেই ওই প্যাঁচা মার্কা মুখ করে রাখা রুদ্র হতেই পারে না। মনের মধ্যে এক গাদা প্রশ্ন আর নিজের মতো করে উত্তর দিয়ে নিজেকে শান্ত রাখছে মেঘ। ডিনার করে সবাই মিলে রুদ্রকে তার রুম থেকে বিদায় জানিয়ে অন্য রুমে পাঠিয়ে দিল। তার রুম সাজিয়ে মেঘকে রুমে নিয়ে গেল। আরিশ আর শ্রাবণ গিয়ে রুদ্রকে আনলো। মাত্র 30,000 টাকা বাজেট করেছে। রুদ্র কিছু বলেনি, টাকাগুলো ওদের হাতে ধরিয়ে দিয়ে সোজা রুমে এসে দরজা লাগিয়ে দিল। দেখো মিস আরশিয়া, তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার প্রতি হাজব্যান্ডের অধিকার খাটাবে, সেটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। আর না কখনো কেয়ারিং ভালোবাসার জিনিসটা আমার থেকে পাবে তুমি। তোমার নিজেকে ভালো রাখার দায়িত্ব। রুদ্রর কথাগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনে মেঘ মুখ তুলে তাকালো। তার ধারণাই সঠিক, এই রুদ্রই। কিছু না ভেবেই বালের জামাই বালের বিয়ে বলে চিৎকার করে উঠল মেঘ। মেঘ রুদ্রর হাত সরিয়ে দিয়ে কান্না করতে লাগলো। রুদ্র কিছুই বুঝতে পারছে না। জোরে একটা ধমক দিয়ে কান্না থামিয়ে দিল মেঘের। রুদ্রর ধমক শুনে চুপসে গেল সে। এই রেত মেয়ে, কান্না করছো কেন? করবো না? আমার পরিবারের লোকজন কি দেখে বইরা ব্যাটার সাথে আমার বিয়ে দিল? আর আপনি কি ভাবছেন আপনি একাই বিয়েটা মানতে পারছেন না? ভুল। আমার তো আপনাকে সহ্যই হয় না, তার উপর আবার বিয়ে, একসাথে থাকবো, ইম্পসিবল। আমি বুইরা বেটা? তোমার সাহস তো কম না আমি এসব বলার? তুমি জানো আমার পেছনে কত মেয়ে ঘুরে? জানার প্রয়োজন মনে করি না। আচ্ছা, জানতে হবে না। আমার রুম থেকে বেরিয়ে যাও আর আমায় একটু শান্তি দাও। বিয়ে যেহেতু হয়েছে, রুমের অর্ধেক ভাগ আমারও আছে। এই না তুমি মানো না? হ্যাঁ, তবে আমাকে তো থাকতে হবে এই রুমে। বাইরে গেলে মানুষ কি বলবে? জাস্ট আজকের রাতটা, আগামীকাল গেট আউট। তখন মেঘ বলে। এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। শাট আপ, আমি তোমার স্যার। এখন তো হাজব্যান্ড, এমনিতে স্যার হলেই কি? আপনাকে তো আমার থাপড়াতে মন চায়, রাস্কেল একটা। গেট আউট। রুদ্র মেঘের হাত ধরে খাট থেকে নামিয়ে দিল। মেঘ রুদ্রর হাত ঝাড়ি মেরে সরিয়ে দিল। যদি রুমে থাকতে চান তো সব কিছু আমাকেও 50% ভাগ দিতে হবে। কাবাটের অর্ধেক আমার জামা কাপড় থাকবে, আর অর্ধেক আপনার। একদিন আপনি খাটে ঘুমাবেন, একদিন সোফায়।
আজকে আমি খাটে ঘুমাবো, আপনি সোফায়। আর আমার কথা না শুনলে রুম থেকে বেরিয়ে যাবেন। তুমি কি হ্যাঁ আমার রুমে এসে আমাকে বের হয়ে যেতে বলছো? আমি আপনার বিয়ে করাবো, সব কিছুতে আমারও অধিকার আছে। এই বিয়ে আমি মানি না। এই ছ্যাঁচড়া মার্কা জামাই আমিও মানি না। আমি ছ্যাঁচড়া না, তুমি ছ্যাঁচড়া। কে বলবে আপনি এত ঝগড়ুটে? আসলেই আপনি একটা রাস্কেল। চুপ, বেশি বলছো তুমি। রুদ্র ঘড়ির দিকে তাকালো, প্রায় 1টা বেজে গেছে। আর কথা বাড়াতে চায় না সে। আচ্ছা যাও, তোমার শর্ত মেনে নিলাম। আজকে তুমি সোফায় ঘুমাবে। না, আমি পারবো না। আমার সোফায় ঘুমানোর অভ্যেস নেই। মনে হয় আমার অভ্যাস আছে। আচ্ছা, তাহলে কি করা যায়? তুমি সোফায় ঘুমাও, যাও। আইডিয়া, আপনি ফ্লোরে ঘুমান, আমি খাটে। আমার রুম, আমি কোনো ফ্লোরে। তোমার শখ থাকলে তুমি ঘুমাও। তাহলে যাও এখান থেকে, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, তাহলে খাটের অর্ধেক আপনার, অর্ধেক আমার, মাঝখানে কোলবালিশ। পারবো না, আমার খাট একাই লাগবে। রুদ্র কাবার্ড থেকে একটা কম্বল নামিয়ে মেঘের হাতে ধরিয়ে দিল। আজকে তুমি ফ্লোরে ঘুমাও বা সোফায়, তোমার ইচ্ছা। ভুলেও খাটে আসবে না। রুদ্র লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়তেই মেঘ আবার লাইট অন করলো। রুদ্র উঠে বসলো, বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি তোমার? আমি কি শান্তিতে ঘুমোতে দিবে না? এই দেখতে পারছে না আমি বিয়ের পোশাক এখনো চেঞ্জ করিনি? আমাকে হেল্প করুন। তো সন্ধ্যায় তো বসে বসে ভালো গল্প করছিলে, তখন চেঞ্জ করতে পারলে না? যত সব। উঠে আসুন আর আমার চুলের ক্লিপগুলো খুলে দিন। মেঘ ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ উঠাচ্ছে। রুদ্র চুলের ক্লিপ খুলতে ব্যস্ত। আগে বলি, চুলে ব্যথা পেলে আমি কিছু জানি না। তুমি যাই ইডিয়েট, কখন আমার ঝগড়া লেগে যাও। মনে হয় আমি একাই ঝগড়া লাগি আর ঝগড়া করি, আপনি করেন না? যত সব। চুপচাপ তাড়াতাড়ি ক্লিপগুলো খুলে দিন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। খুলছি তো। আর তোমার বেশি তাড়া থাকলে তুমি নিচেই খোলো, আমি গেলাম। এই না, আমার তাড়া নেই, আপনি তাড়াতাড়ি করুন। এভাবে কথা কাটাকাটি আর ঝগড়ার মধ্যে দিয়ে চুলের ক্লিপ খোলা শেষ করলো রুদ্র। মেঘ ব্যাগ থেকে ট্রিফিস বের করে ওয়াশরুমে চলে গেল। রুদ্র শুয়ে আছে। শেষমেশ সেই মেয়েটাকে বিয়ে করলাম। আগে পিক দেখলে কখনোই মেয়ে আমার বউ হতো না। কপাল দেখো আমার, এখন কলেজে গেলে সবাই হা করে তাকিয়ে থাকবে। রুদ্র মনে মনে হাজারটা বকা দিচ্ছে সবাইকে। মেঘ লেহেঙ্গাটা এনে খাটের উপর রাখলো। এটা আবার এখানে রেখেছো কেন? দেখো, আজকে খাট আমার, আর তোমার কোনো কিছু ঘাটে রাখবে না। মেঘ লেহেঙ্গা হাতে নিয়ে সোফায় রাখে। সরুন তো দেখি। রুদ্রকে সরিয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল মেঘ। মুহূর্তে ঘুমের দেশে তলিয়ে গেল। রুদ্র কিছু বলতে গিয়েও বলল না। মাঝখানে কোলবালিশ রেখে সেও ঘুমিয়ে পড়ল। আলিশা ব্যালকনিতে বসে বসে ফোনে স্ক্রোল করছে, তখন গ্রুপে কাজল মোনা মেসেজ দিয়েছে রুদ্র স্যারের বিয়ে হয়ে গেছে। আলিশা মেসেজ দেখেই রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। ওরা 3জন গ্রুপ কলে আসলো। তখন মোনা বলল, মেঘেরও নাকি বিয়ে হয়ে গেছে, আবার রুদ্র স্যারেরও। যদি ওদের দুজনের হয়ে থাকে। তখন আলিশা বলল, আজকে বাবা নাকি বিয়েতে গেছে। আমি এটা শুনেছিলাম, কিন্তু মেঘেরও বিয়ে হয়ে গেছে। আর একদম কেউ বলবি না রুদ্র আর মেঘের বিয়ে হয়েছে, এসব বাজে কথা বলবি না। হয়তো ওর অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, ভালোই হয়েছে, আপদ বিদেয় হয়েছে। আলিশার কথায় মোনা কাজল কিছু বলেনি। এমনিতে রুদ্রর বিয়ে হয়ে গেছে শুনে সবার মনের অবস্থা একটু কষ্টদায়ক। সকালবেলা ঘুম ভাঙল রুদ্রর। কিছু একটা জড়সড় ভাবে তাকে জড়িয়ে ধরে আছে। পাশে তাকিয়ে দেখল মেঘ কোলবালিশ নিচে পড়ে আছে, আর কোলবালিশের জায়গায় রুদ্র। রুদ্র মেঘের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। এই ডিট মেয়ে, ওঠো। বলেই চিৎকার করে উঠল রুদ্র। রুদ্রর চিৎকার শুনে মেঘ ঘুম ঘুম চোখে বলল, মেহরাব একটু পরে উঠবো, তুই আম্মুকে গিয়ে বল আমি ফ্রেশ হচ্ছি। এই মেয়ে, কোথায় মেহরাব? তোমার মাথা ঠিক আছে তো? রুদ্রর চিৎকার চেঁচামেচি শুনে উঠে বসলো মেঘ, তেজ দেখিয়ে বলে, এই সমস্যা কি আপনার? মেহরাব না হন রুদ্র তো মানুষ, তো এত ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? গিয়ে ফ্রেশ হন। আমি ষাঁড়? তা নয়তো কি, দেখতে মানুষ হলেও ব্যবহারে বোঝা যায় আস্ত ষাঁড়। আর একজন ভালো সুস্থ স্বাভাবিক মানুষ কখনো ষাঁড়ের মতো চেঁচায় না, আর যে চেঁচায় সে বড় ষাঁড়। রুদ্র রেগে তাকিয়ে আছে। মেঘ সেসবে পাত্তা না দিয়ে আবারও শুয়ে পড়ল। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আবার ডাকাডাকি শুরু করলো। মেঘ বিরক্তি চোখে তাকায় রুদ্রর দিকে। আল্লাহ, কি যে পাপ করেছিলাম, আমার ভাগ্যে এমন একটা জামাই জুটলো।
একে তো বদরাগী সাথে আনরোমান্টিকও। আমি বদরাগী? হুম। আমি আনরোমান্টিক? তা নয়তো কি? আমায় তুমি সামলাতে পারবে না। রুদ্রর কথায় মেঘ বেশ লজ্জা পেল। এক লাইন বেশি বলে ফেলেছে সে। মাথা নিচু করে ফ্রেশ হতে চলে গেল। মেঘ যেতে রুদ্র মুচকি হাসল। সোফায় বসে বসে ফোনে স্ক্রল করছে। মেঘ আসতেই বলল, রুমটা সুন্দরভাবে গুছিয়ে নেবে। আমার অর্ধেক আমি গুছিয়ে নিব, আপনারটা আপনি গুছিয়ে নিন। আরে আমি এসব করতে পারি না। তো কি পারেন? রাগ দেখাতে আর বকা দিতে পারি। সেটাও আমার মতো নিরীহ মেয়েটার সাথেই। আচ্ছা, আর ঝগড়া করবো না। তাহলে তো বাঁচলাম। যত সব। রুদ্রকে মুখ বাঁকিয়ে রুমটা গুছিয়ে নিল মেঘ। এরই মাঝে আরিশা এসে ডেকে গেছে দুজনকে। রুম গুছানো হতে রুদ্রর পেছন পেছন মেঘও বেরিয়ে গেল রুম থেকে। অনেক লেট হয়ে গেছে, সবাই কাজে ব্যস্ত। মেঘ আর রুদ্র টেবিলে বসে নাস্তা খাচ্ছে, তবে কেউ কারোর দিকে ভুলেও তাকায়নি। শ্রাবণ, আরিশ তারা বিষয়টা খেয়াল করছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সাপে নেউলে সম্পর্ক তাদের মাঝে। নাস্তা শেষ করে সবার সাথে কথা বলল মেঘ। একটু পর আলিশা মেঘকে সাজাতে নিয়ে গেল। রুদ্র সোফায় বসে আছে, পাশে শ্রাবণ, আরিশ ওকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে আছে। রুদ্র কিছু বলছে না। রাখি, ইরাফ, রাত্রি, যারা সবাই মেঘের কাছে বসে আছে। রাখি তো মেঘের কাছে আসতেই বকা শুনেই যাচ্ছে। কেন মেহরাবের থেকে রুদ্রর পিক নেয়নি, আর গেটের কাছে রুদ্রকে বর বেশি দেখে কেন বলেনি। বকাঝকা শেষ, সবাই মিলে স্টেজে চলে গেল। রুদ্র সবার সাথে হাসি মুখে কথা বলছে। মেঘেরও সেম অবস্থা। কাউকে বুঝতে দেওয়া যাবে না তারা দুজন যে বিয়েটা মানে না। সবাই মিলে আড্ডা, মাস্তি, খাওয়া দাওয়া, ফটোশ্যুট এসবের মাঝে বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। মেঘের সাথে রুদ্রর যাওয়ার কথা কিন্তু সে যেতে নারাজ। আবরাবের কথায় সবাই বেশ অবাক। নতুন বিয়ে হয়েছে মাত্র, এখনই যেতে বারণ করছে। তারপর শ্রাবণ আরিশের কথাই গেল। কাউকে কিছু বলতে পারছে না। একে তো বাবা মা, মেয়েরা ওর খুব ভালো বন্ধু। মেকি হাসি টেনে গাড়িতে উঠে বসলো রুদ্র। বাড়িতে আসতেই যেন মনটা হালকা হয়ে গেল মেঘের। অপরিচিত সব মুখ, আবার এই ঝোগরুতে রুদ্র। এক অপরিচিত পরিবেশ থেকে নিজ নিরে আসলে কার না মন হালকা হয়। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলছে মেঘ। রুদ্রকে বেশি পাত্তা দিচ্ছে না। আপাতত রুদ্র না থাকলেও সমস্যা নেই। রুদ্র মেহরাবের সাথে বসে কথা বলছে। একটু পরপর মেঘের দিকে তাকাচ্ছে। মেহরাব আর মেঘ কিছুটা রিচিত মুখ। রাখির সাথেও তেমন একটা পরিচয় নেই রুদ্রর। মেহরাবের কথা বলছে আর সাথে কিন্তু এই মেঘ এত ভাব নিচ্ছে মনে হয় রুদ্রকে চিনতেই পারছে না। এদিকে মেঘের ইগনোর সহ্য হচ্ছে না রুদ্রর। মনে মনে ঠিক করে নেয়, মেঘ, আজকে তোমার খবর আছে, শুধু রুমে যাও। মনের মধ্যে বেশ রাগ রুদ্রর। রাতে খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গেল। মেঘ রুমে ঢুকতেই রুদ্র দরজা বন্ধ করে দিল। দেখুন, আপনি আমার গেস্ট, জামাই পরের হিসাব। আমি আপনার মতো মিসবিহেভ করব না। আমার রুম, আমার সোফায় আপনি আপনার মতো থাকতে পারেন, বাধা নেই। রুদ্র কিছু বলছে না। রুদ্রকে চুপ থাকতে দেখে মেঘ আবারও বলে উঠল, আপনি ঘুমাতে পারেন, আমি খাট নিয়ে ঝগড়া করব না। তুমি ঝগড়া করলে কি আর না করলে কি, বাইরে সবার সামনে আমাদের জামাই বউয়ের মতো থাকতে হবে। বিয়েটা নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব, তাহলে তুমি বাইরে আমাকে পাত্তা দিচ্ছ না কেন? মেঘ যাকে তাকে পাত্তাই দেয় না। রুদ্র রেগে মেঘকে দেওয়ালের সাথে চেপে ধরল। মেঘ কিছুটা ভয় পায়। এমনিতে রুদ্র থেকে দূরে থাকতে চায় সে। এই আপনি ছাড়ুন আমাকে। আমার মতো ইডিয়েটের থেকে পাত্তা পেলেই কি আর না পেলেই কি। রুদ্র কিছু বলছে না, মেঘকে ছেড়ে দিল। মেঘ খাটে এসে কোলবালিশ মাঝখানে রেখে শুয়ে পড়ল। একটা কম্বল দিয়ে কিভাবে ঘুমাবো? দেখুন, আমার রুমে আমি একা থাকি, তাই একটা কম্বল। আর এখন কিভাবে আর একটা আনবো? সবাই তো সন্দেহ করবে। আচ্ছা, তুমি কি কম্বল গায়ে দিতে হবে না, তোমার ওড়না তুমি গায়ে জড়িয়ে ঘুমাও। আপনাকে আমি জিজ্ঞেস করেছি? এটা আমার রুম, বেশি ভ্যাঁ ভ্যাঁ করলে না বের করে দিব। তুমি না বলেছিলে কিছু বলবে না? আমার রুম, আমার এটা সেটা, তাহলে? বলেছিলাম বলবো না, কিন্তু আপনি তো ছ্যাঁচড়া, তাই বলতে হলো। আমি ছেঁচড়া না, তুমি একটা তেরা। আল্লাহ, কিছু পাপ করেছিলাম যে আমার একটা ঘাট তেরা বউ আমার কপালে ছুটল। আল্লাহ, কি পাপ করেছিলাম যে এমন একটা ছ্যাঁচড়া জামাই কপালে জুটলো। এই মেয়ে, চুপ থাকো, নাহলে থাপ্পড় দিয়ে কালো বানিয়ে দেবো। এই বাড়িটা আমার, রুমটাও আমার। আপনি যে দাঁড়িয়ে কথা বলছেন ওই জায়গাটাও আমার রুমের অংশ। আর আমার সাথে কোন সাহসে বড় বড় কথা বলছেন? রুমটা, বাড়িটা, জায়গাটা যারই হোক, বউটা কার?
আপনি না বিয়ে মানেন না? ঠিক বলেছ, আমি মানি না। এখন তুমি যাও তো, বেশি বকবক করলে সবাইকে ডেকে ঠাস ঠাস চড় খাবো। মেঘ কিছু বলছে না, উঠে কাভার্ড থেকে আরেকটা পাতলা কম্বল নামিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। মনের মধ্যে আগুন জ্বলছে তার। শুধুমাত্র নিজের বাড়ি আর রৌদ্রর মতো খারাপ বিহেভ করতে চায় না তাই। মেঘ যেতে রৌদ্র লাইট অফ করে শুয়ে পড়ল। 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহ পর মেঘ রৌদ্রর সাথে কলেজ যাচ্ছে। বিয়ের পর সব নিয়মকানুন সম্পূর্ণ শেষ হলেও মেঘ আর রৌদ্রর মাঝে ঝগড়া, মন কষাকষি কোনোটাই কমেনি। সিদ্ধান্ত হয়েছে মেঘ রৌদ্রর সাথে ডেইলি কলেজ যাবে, আবার রৌদ্রর সাথে চলে আসবে। রৌদ্রর কথা মতো সব হবে। রৌদ্র গাড়ি ড্রাইভ করছে, পেছনে মেঘ বসে আছে। এই গাড়িতে ওঠা নিয়েও একটু আগে ঝগড়া হয়েছে তাদের মাঝে। গাড়িতে সম্পূর্ণ নীরবতা বিরাজমান। কলেজ গেটের সামনে আসতে মেঘ নেমে ভেতরে চলে গেল। রৌদ্র সাইডে গাড়ি রেখে আসবে। কলেজে প্রবেশ করতেই সবাই কেমন করে যেন মেঘের দিকে তাকিয়ে আছে। সবার এমন নজর যেন মেঘকে বিভ্রান্ত করছে। কেমন যেন অস্বস্তি লাগছে। লজ্জা মিশ্রিত মুখ নিয়ে দোতলায় চলে গেল। ক্লাসরুমে প্রবেশ করতেই আলিশার মুখোমুখি হলো। মেঘকে দেখা মাত্রই যেন রাগ ক্রমশ তাকে ঘিরে ধরেছে। খোঁজ খবর নিয়ে জেনেছে মেঘের সাথে রৌদ্রর বিয়ে হয়েছে। এই 1 সপ্তাহ ধরে মেঘের আসার অপেক্ষায় ছিল আলিশা। মেঘকে মিন করে তার পাশে বসে থাকা কাজলকে বলল, আজকাল দেখি স্যারদেরও ছাড়ছে না। বুঝি না এদের ফ্যামিলিই বা কেমন। কেমন আর হবে, আনকালচার ছাড়া। রাখির বেশ রাগ উঠে যায়। পাশে মেঘকে ধাক্কা দিয়ে বলে, কি রে, কিছু বলবি না? এখন তো আর বলেও কেউ বিশ্বাস করবে না, প্রমাণ ছাড়া। কিসের প্রমাণ? এখন আর কাউকে ভয় পেয়ে লাভ নেই। তোকে বাজে কথা শুনিয়েছে, তুই আগে সোজা নালিশ দিবি। মেঘ কিছু বলছে না। রাখি নিজে উঠে গিয়ে আলিশার সামনে দাঁড়ালো। রাখিকে দেখে আলিশা ব্যঙ্গ করে বলল। রাখির কথায় আলিশার রেগে বলে, দেখ দেখ, একজনকে বলতেই আর একজন এসে হাজির। ঝগড়া করবি নাকি রাখি? আসলে আমরা চারটার সাথে ঝগড়া করি না, আমাদের প্রেস্টিজ আছে। বাই দ্য ওয়ে, তুমি কি যেন বলছিলে? ও, স্যারদেরও ছাড়ছে না। আসলে ব্যাপারটা হলো, এটা পারিবারিকভাবে বিয়ে। এখানে ম্যাক কোনো স্যারকে তুলে নিয়ে বিয়ে করেনি, আর রুদ্র আম্মুই ওকে পছন্দ করেছে। আসলে সবার সবকিছুর যোগ্যতা থাকে না, তেমনি তোমার মধ্যেও রুদ্রর বউ হবার যোগ্যতা নেই। থাকলে মেঘের আগে তোমাকেই দেখতো রুদ্র আম্মু। আর যাদের যোগ্যতা নেই তারাই সবসময় হিংসে করে আর সমালোচনা করে। তোর সাহস তো কম না, এই মেঘের অ্যাসিস্ট্যান্টগিরি করতে এসেছিস? অ্যাসিস্ট্যান্ট না বেবি, এটা হলো বন্ধুত্ব। ওকে কেউ বাজে কথা বলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? কখনোই না। থেমে, আর আলিশা, তোমায় বলছি, কোনো কিছু সম্পূর্ণ না জেনে বাজে কথা বলবে না। আর তোমার যদি এতই শখ রুদ্রর বিয়ে করার, তাহলে ওর ফ্যামিলিকে বলতে। আলিশা জোরে চিৎকার করে উঠল। রৌদ্র ক্লাসে প্রবেশ করতে দেখলো ভিড়। কারোর কোনো হুঁশ নেই যে রৌদ্র ক্লাসে প্রবেশ করেছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা মেঘের গালে চড় বসিয়ে দিল আলিশা। মেঘও দেরি করেনি, তিনি তিনটা চড় আলিশার গালে বসিয়ে দেয়। জের গলায় বলে, পারিবারিক শিক্ষার বড্ড অভাব তোমার আলিশা। 3rd ক্লাস মেন্টালিটির মেয়ে মানুষ। তখন আলিশা বলে, তোকে কলেজ থেকে বের করে দিব আমি। তোর বিবাহিত জীবনে আমি আগুন ধরিয়ে দেবো মেঘ, মনে রাখবি। আলিশা একবার চারদিকে নজর দেয়, তাকে নিজের করে ছাড়ে। আর রুদ্রকে তো আমি নিজের করে। বলার আগে আরেকটা চড় বসে যায় আলিশার গালে। সবাই এবার চুপচাপ হয়ে যায়। আলিশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, হাউ ডেয়ার ইউ আলিশা, এটা মেঘ আর আমার লাইফের পার্সোনাল বিষয়। আর এটা একটা প্রতিষ্ঠান। তুমি এখানে এসে এসব কি নিয়ে ঝগড়া করছো বেয়াদব মেয়ে? আর তুমি কাকে কলেজ থেকে বের করার কথা বলছো? তুমি আমাকে দেখেছো তো? তুমি আমি টিসি দিয়ে বের করবো। কারোর লাইফে হস্তক্ষেপ করার অধিকার তোমার নেই। গেট আউট অফ দ্য ক্লাস। আলিশা কিছু বলছে না, সোজা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আর তোমরা সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখবে? যে যাও, জার্সিতে বসো। রৌদ্রর কথায় যে যার সিটে চলে গেল। রৌদ্র ক্লাসে মনোযোগ দিল। মেঘকে কে মারলো, কে কি করলো তাতে রৌদ্রর মাথা ব্যথা নেই। এখানে তার দায়িত্ব ছিল, সে পালন করেছে। ক্লাস শেষ করে এক নজর মেঘের দিকে তাকিয়ে বেরিয়ে গেল রৌদ্র যেতে কেউ কেউ বলছে আলিশা একদম ওভার, আবার কেউ কেউ আলিশার মতো কুতুক্তি করছে মেঘকে। মেঘ রাখি সেসবে কান দিচ্ছে না। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে গেল দুজন। 10 মিনিট সময়ের মধ্যে যা করার করতে হবে।
না হলে রুদ্র ওকে রেখেই চলে যাবে। ক্যান্টিনে গিয়ে কি খাবে বুঝতে পারছে না দুজন। শেষে রাখি দুটো আইসক্রিম নিল। ক্যান্টিন থেকে বেরিয়ে গেটের সামনে হেঁটে আসছে দুজন, তখনই আলিশা ওদের সামনে দাঁড়ালো। হিংস্র মনোভাব তার মাঝে বিরাজমান। তুই কি ভেবেছিস আমি একটা চর খাওয়ার পর রুদ্রর পিছু ছেড়ে দিব? একদম না। এই চর আর অপমানের শোধ আমি তোর কাছ থেকে নেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আলিশা একদমে কথাগুলো বলে চলে গেল। একদম ভয় পাবি না, রুদ্রর কাছে সব বলে দিবি, দেখবি ওই আলিশাকে আরেকদিন থাপড়িয়ে সোজা করে দিবি। মেঘ কিছু বলছে না। সে ভালো করেই জানে আলিশা তাকে কি বললো না বললো তাতে রুদ্রর কিচ্ছু যায় আসে না। আলিশাকে কথা শুনিয়েছে শুধুমাত্র নিজের দায়িত্বের জন্য, না হলে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। রাখি মেঘকে বলে, কি এত ভাবছিস তুই? কই কিছু না তো। আচ্ছা তুই তাড়াতাড়ি যা, আবার না হলে বকা খাবি। আমিও গেলাম। রাখি বাই বলে চলে আসলো। মেঘ গিয়ে গাড়ির পেছনে বসে পড়লো। রুদ্র বসে আছে। কি হলো, গাড়ি স্টার্ট দিচ্ছে না কেন? আমি কি তোমার ড্রাইভার? না তাহলে পেছনে বসে কি আমাকে ড্রাইভার আর তুমি নিজেকে ম্যাম সাহেবে প্রমাণ করতে চাইছো? না, আসলে তা না। মেঘ বেরিয়ে আসলো গাড়ি থেকে। সামনের সিটে বসতে রুদ্র গাড়ি স্টার্ট দিল। দুজনে কোনো কথা বলছে না, পূর্ণ নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে রুদ্র বলে উঠল, সিল বেল্ট কি আমি লাগিয়ে দিব নাকি? ইডিট মে। ও মেঘ সিট বেল্ট লাগালো। আসলে একটা কথা বলার ছিল। বলতে পারো? আলিশা আজকে আমাকে আর আপনার বিষয়টা, আই মিন বিয়ের ব্যাপারটা নিয়ে আমার ফ্যামিলিকে কটূক্তি করে কথা বলেছে। তোমাকে কলেজে থাকতে হবে না, বাসায় থাকবে, আর এক্সামের সময় এক্সাম দেবে। বললেই তো হয়ে গেল আমি কলেজ আসবো। কলেজটা কোন আলিশার না। তাহলে ভয় পাও কেন? তুমি না অনেক সাহসী, মানে অনেক তেরা আর কি। একটা উপায় আছে ওকে সোজা করার। কি এমন উপায় যে ওই বেয়াদব জেদি মেয়েটাকে ঠিক করবে তুমি? কোনো ব্যাপার না, আপনি এই কলেজ থেকে চলে যাবেন। হোয়াট? আস্তে কথা বলুন, ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? তুমি জানো আমি কলেজে কেন জব করছি? কেন আবার? মেয়েদের সাথে ঢলাঢলি করতে, সরি মেয়েদের মাঝে ঝগড়া লাগাতে। শাট আপ, মুখ সামনে কথা বলো। আপনি চুপ করে বসুন, আর আমি যা বলবো তাই করবেন, নাহলে থাপড়িয়ে সোজা করে দেব। হ্যাঁ, মনে হয় তোমার থ্রেট আমি ভয় পাবো? যেদিন ঠাস করে গালে পড়বে না সেদিন বুঝবেন আমি কি জিনিস। বললেই হলো। সেসব বাদ, আপনি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাবেন। আর কিছু জানি না। দেখা যাবে। দেখা যাবে কি? আচ্ছা ঠিক আছে, ইডিয়েটের মতো কথা হবে। ইডিয়েট না, বউ বলতে শিখুন। আমি বিয়েটা মানি না, আমার নাকি বউ। হা, আমি কিন্তু বিয়েটা মেনে নিয়েছি। তুমি মানলেই কি আর না মানলে কি? কখনো আমার থেকে বউয়ের মর্যাদা, ভালোবাসা, কেয়ার কিচ্ছুই পাবে না। শুধু আমার বাড়িতে থাকবে আর আমার সাথে ঝগড়া করতে পারবে, কখনো মন পাবে না। আচ্ছা সমস্যা নেই, আমি আপনারই মন জয় করব। বাই দ্য ওয়ে একটা কথা, বলো। কিসের জন্য আপনি বিয়েটা মানছেন না? মেঘের প্রশ্নোত্তরে রুদ্র বলে উঠল, ভালোবাসি একজনকে, ভীষণ রকমের ভালোবাসে, তার অভাব ফিল করে। আমার কল্পনায় সে সবসময় বিরাজ করে। আমার একগুচ্ছ কাঠগোলাপের শুভ্রতায় তুমি হয়ে আছো আমার শুভ্রময়ী। মেঘ কিছু বলেনি, বেশ খারাপ লাগছে তার। রুদ্র অন্য কাউকে ভালোবাসে। বাড়িতে এসে সোজা ভেতরে চলে গেল মেঘ। রুমে এসে দরজা আটকিয়ে দাঁড়ালো। কান্না যেন দলা পাকিয়ে আসছে তার। কত ইচ্ছে ছিল তার নিজের বর তাকে খুব ভালোবাসবে, কেয়ার করবে, তার আবদারগুলো রাখবে, কিন্তু এখানে তার বিপরীত, কখনো কেয়ার ভালোবাসা পাবে না। আজকে মেঘ একাই কলেজে চলে এসেছে। রুদ্র গাড়ির সামনে দাঁড়িয়ে মেঘের জন্য ওয়েট করেছিল। মেঘ ওকে অ্যাভয়েড করে রিকশায় করে চলে এসেছে। গোমরামুখী ক্লাসে প্রবেশ করলো মেঘ। রাখির সাথেও তেমন কথা বলেনি। রুদ্র ক্লাসে আসলেই দেখলো মেঘের মুড অফ। পুরো ক্লাসে একটা কথাও বলেনি। বিষয়টা রুদ্রর মোটেও ভালো লাগেনি। গতকাল রাতেও কথা বলেনি। বাকি দিন খাট আর সোফা নিয়ে একটা না একটা ঝগড়া হতোই। গতকাল মেঘ নিজে গিয়ে সোফায় ঘুমিয়েছে। রুদ্র ক্লাস শেষ করে চলে গেল। মেঘের মুখ আগের মতোই নীরবতা বিরাজমান। রাখি নিজেও মেঘের চুপ থাকা দেখে অবাক। ক্লাস শেষ করে বাইরে আসতেই রাখি মেঘের দিকে প্রশ্ন ছুড়ে দিল, কি হয়েছে? মুড অফ কেন? ঝগড়া হয়েছে নাকি? মেঘ নিজেকে সংযুক্ত রাখতে পারেনি। রুদ্রর ব্যাপারটা বলে দিয়েছে। রাখি কি বলবে বুঝতে পারছে না। তখন মেঘ বলে, সমস্যা নেই, আমি চলে আসবো ওর লাইফ থেকে। মেঘের কথার প্রত্যুত্তরে রাখি বলে উঠল, আরে তুই কি পাগল হয়ে গেছিস? আন্টিকে, তোর ফ্যামিলিকে বল। বিয়েটা যেহেতু আন্টি পছন্দ করে হয়েছে, সেখানে উনি সব বুঝবেন। দেখ, জোর করে কিছুই পাওয়া যায় না, আর আমি জোর করে কারো লাইফে থাকতেই চাই না। কিন্তু বিষয়টা খারাপ দেখা যায়। আরে কিছু হবে না। কি বলবো? আচ্ছা চল যাই। মেঘ আর রাখি রিকশায় করে চলে গেল। মেঘ রুদ্রদের বাড়ির গেটের সামনে নামতেই
পেছন দিয়ে রৌদ্রর গাড়ি আসলো। মেঘ ভাড়া মিটিয়ে ভেতরে চলে গেল। তখনই জাফিয়া খান মেঘকে দাঁড় করালো। কিছু বলবে মা? রুদ্র কোথায়? তুমি একা যে, আর তোমাকে বেশ হালকা লাগছে। আসলে আমি গাড়ি থেকে নেমেই তাড়াতাড়ি চলে এসেছি। এমনিতে আমার মাথার একটু ব্যথা ব্যথা করছে। তুমি আগে বলবে না? আচ্ছা, তুমি রুদ্রর রুমে ওষুধ বক্সে মাথা ব্যথার ওষুধ পেয়ে যাবে, না হলে রুদ্রকে বললেই ও খুঁজে দেবে। মেঘ শুধু মাথা নাড়ালো। রুমে এসে ব্যাগটা খাটে রেখে সোফায় গিয়ে বসে পড়ল। তখন রুদ্রও রুমে প্রবেশ করলো। কেউ কারোর সাথে কথা বলছে না। রুদ্র ওষুধের বক্সটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার না মাথা ব্যথা? এখান থেকে ওষুধ খেয়ে নিও। আমার কোনো মাথা ব্যথা নেই, ওটা মিথ্যে বলেছিলাম। আপনার হয়তোবা আমাকে নিয়ে মাথা ব্যথা থাকতে পারে, আপনি খেয়ে নিতে পারেন, কাজে আসবে। কথাটা বলে মেঘ উঠে পড়ল। রুদ্র রেগে বক্সটা ফ্লোরে ছুঁড়ে মারল। 2 দিন এভাবেই কেটে গেছে। মেঘ রুদ্র কেউ কারোর সাথে কথা বলেনি। যে যার মতো কলেজে যায়, আবার চলে আসে। আগামীকাল মেঘ নিজের বাড়িতে চলে যাবে। সন্ধ্যায় ব্যাগ গুছিয়ে নিল। মেঘকে ব্যাগ গুছাতে দেখে রুদ্র প্রশ্ন করল, তুমি আমার কোথায় যাচ্ছ? সেটা আপনার না জানলেও হবে। মেঘের টেরা কথায় রুদ্র বেশ রাগ হলো। হাত ধরে টেনে নিজের সাথে চেপে ধরল। একটু বেশি হয়ে যাচ্ছে না মিস মার্শিয়া? আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? আচ্ছা, আমার বুঝি দাম আছে আপনার কাছে? সেসব তোমাকে জানতে হবে না। তুমি কোথায় যাবে না ব্যাস। কেন? আমি থাকলেই কি আর না থাকলেই কি? আমি কেউ না আপনার লাইফে। আমি চলে গেলে আপনার শান্তি তো। আমি চলেই যাব। আচ্ছা, দেখি আমার পারমিশন ছাড়া তুমি একচুল নড়ে কোথাও যাও। এই বিয়ে মানি না আমি। রুদ্র আর কিছু বলেনি। সোফায় বসে 2 হাত কপালে ঠেকিয়ে বসে আছে। মেঘ ব্যাগ গুছিয়ে ব্যালকনিতে চলে গেল। রুদ্র কী করবে ভেবে পাচ্ছে না। এদিকে বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি হলে সমস্যা, অন্যদিকে তার শুভ্রময়ী। আচ্ছা, ভুল করে অচেনা শুভ্রময়ীটা মেঘ হয়ে যেতে পারে না? তাহলেই তো সব মান অভিমান সব শেষ হয়ে যেত। একদিকে তার অচেনা ভালোবাসা, অন্যদিকে মেঘ। অচেনা শুভ্রময়ী তো শুধু অচেনা, সে তো একগুচ্ছ কাঠগোলাপের শুভ্রতায় তুমিই হয়েই বিরাজমান। মাথা কাজ করছে না রুদ্রর। ফোন হাতে ফেবুতে ঢুকলো রুদ্র। তখনই একটা পোস্ট সামনে আসলো। পুরুষের এক চোখে তার প্রাক্তন, আরেক চোখে নিজের স্ত্রী, ব্যাডা মানুষ। এই পোস্টটার সাথে যেন রুদ্র পুরো মিলে গেল। ব্যালকনি থেকে এসে টেবিলের সামনে থেকে একটা বই নিল মেঘ। তখন হাত লেগে কোনার ডায়েরিটা নিচে পড়ে গেল। ডায়েরিটার ভেতর থেকে একটা নূপুর বেরিয়ে আসলো। মেঘ নূপুরটা হাতে নিল। বেশ চেনা চেনা লাগছে। এটা তো হারিয়ে যাওয়া সেই নূপুরটা। যাক, ভালোই হয়েছে, এখন আর আরেকটা বানাতে হবে না। উঠে দাঁড়াতেই গালে ঠাস করে চর বসে গেল। রৌদ্র রক্তচক্ষু করে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর দেরি করেনি, ঠাস করে আরেকটা চর রৌদ্রর গালে বসিয়ে দেয়। রৌদ্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়। মেঘ একবার নূপুর, আরেকবার রৌদ্রর দিকে তাকালো। চরটা কেন খেয়েছে বুঝতে পারছে না সে, তবে একটা যে মেরে দিয়েছে তার জন্য শান্তি লাগছে তার। তখন রুদ্র কড়া গলায় বলে, সাহস তো কম না? আমার ডায়েরি ফেলে দিয়েছ, আমার নব্বরটাতেও হাত দিয়েছ, আবার আমায় চর মেরেছ। তাই বলে চড় মারবেন? যাই করেছেন তাই ফিডব্যাক পেয়েছেন। চর মেরেছি তো তো তোমার ভাগ্য ভালো যে রুম থেকে বের করে দেয়নি। তা কি এমন দামি জিনিস এই নূপুরটা? সেটা তুমি বুঝবে না, আর না কখনো আমার ডায়েরি ধরবে, আর না নূপুর। আশ্চর্য, আমার হাতে ধাক্কা লেগে ডায়েরিটা পড়ে গেছে, এতে আমার কি দোষ? আর নূপুরটা আমার, আপনি কোথায় পেয়েছেন? হোয়াট? এটা তোমার? একদম মিথ্যে বলবে না, চুপচাপ গিয়ে ঘুমাও। চুপচাপ ঘুমাবো মানে? সেদিন বৃষ্টি ভেজে বাসায় ফেরার সময় আমার নূপুর এটা হারিয়ে ফেলেছে। আচ্ছা, তা বৃষ্টির দিন তুমি কি কালার ড্রেস পরেছিলে? হোয়াইট কালার। বাসায় এসে দেখি একটা হারিয়ে ফেলেছে। থ্যাংক গড এটা পেয়ে গেলাম। আর আমাকে চড় মেরেছেন কেন? তুমি নূপুরটা ধরেছো কেন? এটা আমার নূপুর, আমি ধরবো না তো কে ধরবে? একদম মিথ্যে বলবে না। আর তোমার কথা আমি বিশ্বাস করলে তো এটা আমার শুভ্রময় নূপুর। রুদ্রর কথায় মেঘ বোকা চোখে তাকালো। এখানে শুভ্রময়ী আসবে কোথা থেকে? এটা তো তার নিজের নূপুর। মেঘ আর কথা বাড়ায়নি। রুদ্র যেন তাকে আবারও হার্ট করলো। সামান্য একটা ডায়েরি, আবার তারই হারিয়ে যাওয়ার নূপুর ধরার জন্য তাকেই চড় খেতে হলো। রাতে ডিনারের জন্য সবাই বেশ ডাকাডাকি করেছে, মেঘ যায়নি। রুদ্র ড্রয়িং রুমে গিয়ে সোফায় মুখ গোমরা করে বসে আছে। খাবার খাওয়ার মুড নেই তার। ডাকাডাকির জন্য বিরক্তি ভাব নিয়ে বলল, আমার খেতে নেই, তোমরা খাও।
বলে সোজা রুমে চলে আসলো। লাইট অফ করা, মেঘ সোফায় শুয়ে আছে। রৌদ্র ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো, সিগারেটের ধোঁয়া উড়ছে। একটু দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলো। সিগারেট পুরোটা শেষ হয়নি, হাতের আঙুলের ফাঁকে সিগারেট জ্বলছে। সিগারেটের ধোঁয়া নাকে আসতেই অসহ্যকর লাগছে মেঘের। শোয়া থেকে কাশতে কাশতে উঠে বসলো মেঘ। ড্রিম লাইট জ্বালানো, আবছা আলোয় কারোর ছায়ামূর্তি পানির গ্লাস এগিয়ে দিল। পানির গ্লাস হাতে নিয়ে পুরো পানিটা ঢকঢক করে খেয়ে নিল মেঘ। রৌদ্র হাত থেকে সিগারেট ফেলে দিল, গ্লাসটা আগের জায়গায় রেখে আবারও ব্যালকনিতে চলে গেল। রাত 1টার দিকে রুমে আসলো রৌদ্র। ঘুম আসছে না তার, এপাশ ওপাশ করছে। বালিশ নিয়ে সেও সোফায় চলে গেল। মেঘ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মেঘের পাশে চেপে শুয়ে পড়ল। কেন এমন করলো সেটার উত্তর জানা নেই রুদ্রর, তবে সে মেঘকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম ভাঙতেই ভারী কিছু অনুভব হলো মেঘের। নিজের দিকে তাকিয়ে দেখলো কারোর হাতের উপর জড়সড়ভাবে শুয়ে আছে। পাশের ব্যক্তি তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এটা আর কেউ না, রুদ্র। উঠার চেষ্টা করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। মেঘ ভাবছে রুদ্রর হঠাৎ আবার কি হলো। ছাড়ুন আমায়। চিৎকার করে বলে উঠল মেঘ। মেঘের চিৎকার শুনে রুদ্র চোখ মেলে তাকালো। গতকাল রাতে তো মনে পড়তেই রুদ্র উঠে গেল। মেঘ রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। মেঘ ওই আসলে খাটের উপর পানির জগ আমার হাত থেকে ছুটে পড়ে গেছে। তো ফ্লোর আছে না, ফ্লোরে ঘুমাতেন। কম্বল তো একটা, তাই এখানে এসে শুয়ে পড়লাম। উঠে খাটের কাছে গেল। খাট চেক করলো, পুরোটাই মিথ্যে বলেছে রুদ্র। কোথায় ভেজা? ও, তাহলে শুকিয়ে গেছে। রুদ্রর কথা শেষ হওয়ার আগে বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসলো। মেঘ প্রশ্নবোধক চাহনি দিল। রুদ্র কিছু না বলে বাইরে চলে গেল। পেছন পেছন মেঘও গেল। আলিশা ড্রয়িং রুমের সব উলট পালট করে ফেলেছে। হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আলিশাকে দেখে রুদ্রর বেশ রাগ হলো। এমনিতে আলিশাকে কেন জানি সহ্য হয় না। আলিশা, তুমি আমার বাড়িতে এসে এমন করছো কেন? হাত তো কেটে ফেলে দাও। এই মেঘকে বলো এই বাড়ি থেকে চলে যেতে। তোমার লাইফ থেকে এই মেয়েকে বিদায় করো। আলিশা কথাটা মুখ থেকে বের করতেই দু গালে ঠাস ঠাস জ্বর বসিয়ে দিল জাফিয়া। জাফিয়া আলিশার বাবাকে কল দিয়ে সব বলেছে। আলিশা রেগে জাফিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মেঘ গিয়ে জাফিয়াকে ধরল। রুদ্র গিয়ে সোজা আলিশার গালে থাপ্পড় মারল। হাউ ডেয়ার ইউ! আমার বাড়িতে এসে আমার বাড়ি নষ্ট করছো, আবার আমার মায়ের গায়ে হাত দিয়েছ। গেট আউট, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আলিশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আশরাফ খান, আলিশার বাবা। তিনি ভেতরে প্রবেশ করতেই দেখলেন ড্রয়িং রুমের বেহাল দশা। মেয়ের এমন বিহেভে তিনি লজ্জিত হয়ে সবার কাছে সরি বলল। জাফিয়া আলিশাকে উদ্দেশ্য করে বললেন, দেখো রুদ্রর বিয়ে হয়ে গেছে আর ওরা দুজন অনেক হ্যাপি। তুমি মাঝখানে কাটা হয়ে দাঁড়াতে যাও কেন? আর রুদ্রর থেকেও ও ভালো ছেলের সাথে আমরা তোমার বিয়ে দিব। এই মার্শিয়া জাহানকে তো আমি দেখে নিব, কেউ মায় আটকাতে পারবে না। আলিশা চলে গেল। আশরাফ খান আবারও সবার কাছে ক্ষমা চাইলেন আর কথা দিলেন কখনো আলিশা এমন করবে না রৌদ্র আর মেঘের লাইফে। কিছুক্ষণের মধ্যে পরিবেশ ঠান্ডা হলো। সবাই টেবিলে বসে নাস্তা করছে। নীরবতা বিরাজমান, শুধু চামচের শব্দ। নীরবতা ভেঙে মেঘ বলে উঠল, আমি একটু বাড়ি যাব। মেঘের কথায় রৌদ্র ওর দিকে আর চোখে তাকালো। মেঘের কথার উত্তরে জাফিয়া বলে উঠলেন, আচ্ছা যাও, হয়তোবা মন খারাপ হচ্ছে বাবা মায়ের জন্য, তবে 2 দিনের বেশি না, কারণ তোমাকে ছাড়া আমারও ভালো লাগবে না। না আম্মু, ও কোথাও যাবে না। রৌদ্র শান্ত স্বরে কথাটা বলল। তখন মেঘ বলে, না মা, আমি যাব। আমার মাকে খুব মনে পড়ছে। রুদ্র তুই থাম তো। আচ্ছা তুমি যাও, কেউ কিছু বলবে না। মেঘ তুমি যাও, রুদ্রর কথা কানে দিও না। তাহলে আমি কলেজ থেকে চলে যাব। মেঘের কথায় সবাই সম্মতি জানালো রৌদ্র ছাড়া। নাস্তা শেষ করে রুমে এসে ব্যাগ কাঁধে নিল মেঘ। রৌদ্র রুমে প্রবেশ করলো। মেঘ কিছু বলেনি। ফোন হাতে বেরিয়ে আসতে নেবে তখন রৌদ্র তাকে দাঁড় করিয়ে দিল। কলেজ শেষে তুমি আমার সাথে বাড়িতে চলে আসবে, মনে থাকে যেন। আপনি একটু শান্তিতে থাকুন না। ঝগড়া বকাঝকা, খাট সোফা কাবার কিছু নিয়ে ঝগড়া করতে হবে না। আরে তুমি এভাবে কেন বলছো? সমস্যা নেই, খুব তাড়াতাড়ি আমিও আপনার লাইফ থেকে চলে যাব। কথাটা বলে মেঘ সোজা চলে আসলো। রৌদ্র থম মেরে দাঁড়িয়ে আছে। কেন জানি খারাপ লাগছে তার। মেঘ জাফিয়ার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলো। পিছনে রৌদ্রও আসলো, তবে মেঘ গাড়িতে উঠল না, রিকশায় করে চলে গেল। রুদ্র গাড়িতে গম্ভীর মুখ করে বসে রইল। কেন জানি মেঘের ইগনোর তাকে হার্ট করছে। দূর থেকে বিষয়টা দেখে জাফিয়ার আর বুঝতে বাকি রইল না ওদের মাঝে কিছু হয়েছে।
ক্লাসরুমে থমথম মুখে প্রবেশ করল রুদ্র। মেঘের দিকে তাকালো, তার মুড অফ। ওই দিন থেকেই মেঘের মুড অফ দেখা যায়, যেদিন অচেনা শুভ্রময়ীর কথা রুদ্র মেঘকে বলেছিল। মেঘ তো বিয়েটা মেনে নিয়েছে, তাই হয়তোবা রুদ্রর কথায় অনেক বেশি হার্ট হয়েছে ও। চুপচাপ ক্লাস শেষ করে রুদ্র চলে গেল। মেঘ বাকি ক্লাসগুলো শেষ করে রাখি সহ চলে গেল। রুদ্র গম্ভীর মুখে বাড়ি আসলো। জাফিয়া তাকে কথা শোনার জন্য বলেছে। রুদ্রর মনে প্রশ্ন জাগে। আচ্ছা, সকালে দেখে ফেলেনি তো মেঘ? আমি আলাদা কলেজ গিয়েছি, কথা কাটাতে হবে, কিছুতে বুঝতে দেওয়া যাবে না। রুদ্র রুমে আসলো, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে রুম। শাওয়ার নিয়ে লাঞ্চ করতে চলে গেল। রুদ্র চুপচাপ খাবার খাচ্ছে। রুদ্র, তোমার আর মেঘের মাঝে কি কোনো বিষয় নিয়ে সমস্যা, নাকি বিয়েটা তুমি মানতে পারোনি এখনো? না, আসলে আমি ওকে বারণ করেছি ওর নিজের বাড়িতে যেতে, তাই রাগ করে চলে গেছে। মিথ্যা বলতে হবে না, আমি সব জানি। তুমি বিয়েটা মানতে পারোনি, আর না মেঘকে মেনেছো। আমি আমার পছন্দের মেয়েকে তোমার বউ করে এনেছি। না, আমি বিয়েটা মানি না, ঠিক আছে, কিন্তু মেঘকে মেনে নিয়েছে। আর মিথ্যা বলতে হবে না, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। জানি না আমি কিছু, আমার মাথায় কাজ করছে না। রুদ্র খাবার রেখে রুমে চলে আসলো। রুমে এসে ও শান্তি লাগছে না তার। কোনো কিছুর শূন্যতা অনুভব হচ্ছে। মেঘের জন্য খারাপ লাগছে খুবই। রুদ্র, বিকু, মেঘের জন্য তোর কেন খারাপ লাগবে? কোনো রকম নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে রুদ্র। মেঘকে দেখে সবাই খুশিতে আটখানা। মেঘও খুশি, তবে একটু মন খারাপ আছে তার। লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়ল। মেয়েরা মেঘের রুমে আসলো। এটা ওটা বলে মেঘকে রাগাচ্ছে, কিন্তু মেঘের কোনো হেলদোল নেই। আগে কত রাগী ছিল, রাগ দেখাতো। বিষয়টা মেয়েরাবের খটকা লাগে। মেঘ, তোর সাথে রুদ্রের কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে না, আমার ওই বাড়িতে ভালো লাগে না, আমি এখানেই থাকবো। আচ্ছা, তোর যেখানে ভালো লাগে সেখানেই থাকবি। মেয়েরাব চলে আসলো। মেঘ ড্রয়ার থেকে নুপুরটা বের করলো। এটার সাথে নুপুরটা রুদ্রর কাছে। আচ্ছা, এই রুদ্র নুপুরটা কোথায় পেয়েছে? নুপুরটার দিকে এক নজর তাকিয়ে ব্যাগে ঢুকে নিল মেঘ। রুদ্রর প্রতি একরাশ অভিমান আর অভিযোগ ভিড় করছে মনে। আফসোস, কার কাছে অভিযোগ করবে? আর কেই বা এই অভিযোগ বুঝে অভিমান ভাঙাবে? ইস, যদি রুদ্র এসে অভিমান ভাঙিয়ে নিত, একটু জড়িয়ে ধরতো, মন খারাপ সব শূন্যে ভাসিয়ে দিতাম। ভাগ্যটা সত্যিই অনেক খারাপ। রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে মেঘ। নিজেকে বেশ অসহায় লাগছে। বাবার রাজকন্যা হয়ে সারা জীবন থাকতে চাই, কিন্তু বাবার বাড়িতে নির্দিষ্ট সময় পর থাকা চায় না, অন্যদের আপন করে নিতে হয়। সবাই তো ভালো, কিন্তু যাকে বিয়ে করেছি, যার কাছে আমার সুখ মিলবে, সেই তো আমার মন খারাপের কারণ। আচ্ছা, মেয়েদের জীবনটা এমন কেন? কেন অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয়? সব সময় বাবার বাড়িতে থাকে না কেন? আশরাফ খান আলিশাকে বকাঝকা করছেন। আলিশা চুপচাপ শুনে যাচ্ছে। আলিশা, আমার রিকোয়েস্ট, তুমি আর ওদের লাইফে যাবে না, আর না কারোর ক্ষতি করবে। ছোটবেলা থেকে তোমার সব আবদার আমি পূরণ করেছি। আমার একটা রিকোয়েস্ট কি তুমি মেয়ে হিসেবে রাখতে পারবে না? রুদ্র তোমার টিচার, ওকে টিচারের মতোই দেখবে, এর বাইরে রিলেটিভের সম্পর্ক দেখতে যাবে না। আম সরি বাপি, এতগুলো সরি। আমি আর রুদ্র মেঘাল লাইফে যাব না, ওদেরকে সরি বলে দিব। আসলে মেঘকে কেন জানি আমার রুদ্রের পাশে সহ্য হয় না। আচ্ছা, এখন আর ওদের মধ্যে হ্যাপি থাকুক, আমি আর কিচ্ছু বলবো না। মেঘের সাথে ভালো বিহেভ করে বন্ধুর মতো থাকবো। এই তো গুড গার্ল। আলিশের কথায় আশরাফ খান বেশ খুশি হলেন। রুদ্র ডিনার করেনি, সে ব্যালকনিতে বসে আছে। কেন যেন মেঘের কথা মনে পড়ছে তার। রুমে আসলে যেন মনে হয় তারা দুজন এখনও ঝগড়া করছে। এই 15 দিনে মেঘের প্রতি তার মায়া কাজ করছে অনেক বেশি। রুমে এসে নিজেকে আর ধরে রাখতে পারল না রুদ্র। সিদ্ধান্ত নিল মেঘের বাসায় যাবে। গাড়ির চাবির সাথে ফোন হাতে বাড়ির বাইরে চলে আসলো। আচ্ছা শুভ্রময়ী, তুমি আমার কল্পনাতে সবসময় থাকবে, বাস্তব হয়তো তুমি আমার হবে না। আচ্ছা, এই নুপুরটা নাকি মেঘের? ও সত্যি বলছে নাকি মিথ্যে, কিভাবে বুঝবো? যদি সত্যি হয়, মেঘ তো মিথ্যে বলবে না, কারণ ও জানে না নুপুরটা আমার শুভ্রময়ীর। তাহলে তো শুভ্রময়ী আমার নিজের। মেঘে কি তাহলে অচেনা শুভ্রময়ী? আজকে জানবো। মেঘকে আর কষ্ট দেব না। আজকে একগুচ্ছ কাঠগোলাপ দিয়ে রাগ ভাঙাবো তার।
গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে রুদ্র। মেঘের বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে পড়ল রুদ্র। সোজা মেঘের ব্যালকনির সামনে গেল। সোডিয়ামের লাইটের আলোয় আবছা কারোর ছায়ামূর্তি দেখতে পেল মেঘ। তার মানে রুদ্র এসেছে। পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসলো মেঘ। হ্যাঁ, তার ধারণাই সঠিক, রুদ্র এসেছে। রুদ্রকে দেখে ভালো লাগা কাজ করছে। কিছু না বলে সোজা রুদ্রকে জড়িয়ে ধরল মেঘ। কেন জানি ইচ্ছে হলো জড়িয়ে ধরার। মেঘের কাজে রুদ্র কিছু বলেনি, কেন জানি তার মধ্যেও ভালো লাগা কাজ করছে মেঘকে দেখে। শোনো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আগামীকাল চলে যাবে। না, যাব না। আপনি এমন কেন? আপনি আমার মন খারাপ একটুও বোঝেন না কেন? একটু ভালোবাসলে কি হয় আমায়? মেঘের কথায় কেন জানি রুদ্রর খুব মায়া হচ্ছে। বাচ্চাদের মতো আবদার করছে। সরি বউ, ভুল হয়ে গেছে। মেঘের হুঁশ আসতেই রুদ্রকে ছেড়ে দিল। সরি, আসলে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি। আপনার আমাকে ভালোবাসতে হবে না। আপনার শুভ্রময়ী আছে না, তার প্রতি তো অন্যায় হয়ে যাবে। মেঘের কথায় রুদ্র শান্ত চোখে তাকালো। ওই নুপুরটা তোমার? আপনার বিলিভ হচ্ছে না? ওয়েট, আমি এটার সাথে নুপুরটা এনে দেখাচ্ছি আপনার। মেঘ ভেতরে চলে আসলো, ব্যাগ থেকে নুপুরটা নিয়ে আবার বাইরে চলে আসলো যেখানে রুদ্র দাঁড়িয়ে আছে। নুপুরটা এনে রুদ্রর হাতে দিল। দুটো নুপুর পুরো একই রকম। আচ্ছা, সেদিন তুমি কি কালার ড্রেস পরেছিলে? হোয়াইট কালার কুর্তি। আচ্ছা, নুপুরটা আমার কাছেই থাকুক। মেঘ আর কিছু বলেনি। রুদ্র হুট করে আবার মেঘকে জড়িয়ে ধরল। আই এম সরি, তুমি আমার হতে কাছে থেকে আমি বুঝতে পারিনি তুমি আমার অচেনা শুভ্রময়ী। তোমাকে অনেক হার্ট করেছে। তুমি জানো, তোমাকে সেদিন দূর থেকে দেখার পর আমি কতবার সে তোমার বর্ষণ বিলাসের স্থানে গিয়ে তোমায় খুঁজেছি। মনের অজান্তে ভালোবেসে ফেলেছি আমি, তাই তো অচেনা তোমার স্থানটা কাউকে দিতে চাইনি। মেঘ কিছু বলছে না, চুপচাপ রুদ্রর কথাগুলো শুনছে। আজকে যেন রুদ্রর সবচেয়ে খুশির মুহূর্ত। আজকের মুহূর্ত কখনো ভুলবে না সে। তার অচেনা শুভ্রময়ীর খোঁজ পেয়েছে সে। মেঘকে চুপ থাকতে দেখে রুদ্র বলে উঠল, এখনো রাগ করে আছো? আসলে তা না, আমি ভাবছি যে আপনার মতো বদলোক আমায় দূর থেকে এত ভালোবেসেছে, তাও যার সাথে আপনার সাপে নেউলে সম্পর্ক। মেঘের কথায় রুদ্র হেসে দিল। মেঘের কপালে অধরের উষ্ণ পরশ দিল। আচ্ছা বউ, ভেতরে চলে যাও। যাব না, আমি একটু ঘুরবো। এই মাঝরাতে? কিছু হবে না। আগে তো মেহরব আমাকে সন্ধ্যায় নিয়ে আমার চলে আসতো। আমার শখ মাঝরাতে ঘুরবো আর হাত ধরে হাঁটবো। রুদ্র মেঘের আর্জি মেনে নিল। দুজনে গাড়িতে উঠে বসলো। আজকে কেন যেন ভীষণ ভালো লাগছে মেঘের। হয়তো এই দিনটার অপেক্ষায় ছিল সে। মুহূর্তে অঘোর ভাবনায় তলিয়ে গেল। রুদ্র মেঘের সিট বেল্ট লাগিয়ে দিচ্ছে। মেঘের কোনো হুঁশ নেই। রুদ্র গাড়ি স্টার্ট দিল। মেঘ বাইরে তাকিয়ে আছে। রুদ্র নিজের হাত দিয়ে মোবাইলের হাত মেঘের হাত আবদ্ধ করতেই মেঘ হাতের দিকে তাকালো। এইভাবে সারা জীবন হাত ধরে রাখতে চাই। সবসময় আমার সুখ দুঃখের দিনগুলোতে তোমাকে পাশে চাই। থাকবে তো? রুদ্রর কথায় মেঘ মুচকি হেসে আরেক হাত আলতো করে হাত জোড়ার উপর রাখলো। থাকবো সারা জীবন, আর এই হাত দুটি কখনো আলাদা হতে দেব না। রাগ অভিমান করব, আবার সব ভুলে আপনাকেই ভালোবাসবো। 99 বার বিচ্ছেদের সেঞ্চুরিতে আমি তোমাকে চাই, মিসেস চৌধুরী। আর আমার জীবনের শেষ মুহূর্ত অবধি আপনাকে চাই আমি। মেঘ রুদ্রর কাঁধে মাথা রাখলো। কিছুক্ষণ পর রোডের সাইডে গাড়ি দাঁড় করালো। দুজনে হাত ধরে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর আবারও গাড়ির দিকে ফিরে আসার জন্য হাঁটছে। রুদ্র এক গুচ্ছ কাঠগোলাপ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, কাঠগোলাপের শুভ্র রঙের আঙান এক কল্পনাময়। কাঠগোলাপের মায়ায় মিশিয়ে দিয়ে ভাবে কাঠগোলাপের প্রেমে পড়ে তার শুভ্রতায়, আর তোমাতে বিভোর হয়ে তোমার হাসির স্নিগ্ধতায়। আমার দেওয়া একগুচ্ছ কাঠগোলাপের শুভ্রতায় তুমি মিশে আছো।